ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আচ্ছা, তোমরা ভাবো তো, যদি তোমাদের গার্লফ্রেন্ড হঠাৎ ছেলেতে পরিণত হয়ে যায় তাহলে কেমন লাগবে? আজকে আমরা ব্যাখ্যা করব তেমনই মজার একটা গল্প। গল্পের শুরুটা ঠিক এইভাবে হয়, যেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের ছবি এখানে স্ক্রিন জুম করে দেখছে আর গার্লফ্রেন্ডকে মনে মনে মিস করছে। হঠাৎই বৃষ্টির রাতে ও খেয়াল করে কেউ যেন বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওর জন্য অপেক্ষা করছে। জানলার পাশে গিয়েও কাউকে দেখতে পায় না। ঠিক তখনই একটা বড় সুটকেস নিয়ে একটি ছেলে হুডি পরা সে ওর ভেতরে এসে প্রবেশ করে আর ওর গার্লফ্রেন্ডের আই কার্ডগুলো দেখায়। তখন ওই ছেলেটি, আমাদের গল্পের হিরো অর্থাৎ ইউনজে, বলে যে তুমি এই আই কার্ডগুলো কোথা থেকে বলে। তখন ওই টুপি পরা ছেলেটি বলে, আমি তোমার গার্লফ্রেন্ড জিউন। হ্যাঁ, আমি ছেলেতে পরিণত হয়েছি। এটা এক অদ্ভুত মিরাকল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিউন খুবই একজন স্পোর্টিংলি মেয়ে ছিল, যে সমস্ত কাজই এখানে খুব ভালোভাবে করত। আর ওর বয়ফ্রেন্ড উনজে ছিল একজন অ্যাস্ট্রোলজিক্যাল মানুষ, যে এইসব রাশি নক্ষত্র বিশ্বাস করত আর প্রচণ্ড জিউনকে ভালোবাসতো। ওরা একে অপরের একদম পরিপূরক ছিল। একসাথে বেড়াতে যাওয়া, দেখা করা, একটা পারফেক্ট কাপল বলতে যা বোঝায় ওর দুজনে হচ্ছে তাই। জিওনের ইন্টারভিউ শেষ হলে ইউনজে নিজে ওকে জড়িয়ে ধরে, বলে তুমি আমার জন্য দারুণ একটা মানুষ, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। ইউনজে ওকে বলে আমিও তোমায় ভালোবাসি। এরপর একে অপরের পছন্দ খাবার রেস্টুরেন্টে গিয়ে খায়। আর তারপর বলে, জানো, আজ রাত্রি 9টার পরে তোমার জীবনে স্পেশাল কিছু হতে চলেছে। কারণ ইউনজে একটু একটু অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র জানতো। এরপর বাড়ি ফেরার পথে ওরা দুজনে রোমান্টিক হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে ওদের দিদি যায়। ওদের দিদি ওদের রিলেশনের ব্যাপারটা জানতো। ওদের দিদির নাম হচ্ছে জিহে। জিহে বলে, তোমরা এখানে প্রেম করছো কেন, বাড়ির ভেতরে চলে এসো। জিউন লজ্জা পেয়ে দিদিকে টানতে টানতে ঘরে ঢুকিয়ে নেয়। এরপর দিদি ফ্রিজ থেকে কিছু খাবার দাবার বের করে বলে, তোর জীবনের সবকিছু তো ঠিকঠাক চলছে, তাই আমি কি আমার জীবনের প্রেম পাবো না? এরপর নিজের কার্ড বেছে নিতে থাকে। দেখে ওর জীবনেও হয়তো কোনো না কোনো দিন প্রেম আসবে। এরপর ইউনজে দেখে রাত্রি 9টা বেজে গেছে। ও নিজেকে ফিট রাখার জন্য প্রচুর ব্যায়াম করার চেষ্টা করে। আর তখনই ইউনজের বোন ইউনা চলে আসে। ইউনা এসে বলে, আমার পড়াশোনা হোমওয়ার্কগুলো তুই করে দে, বলে চলে যায়। এখানে আমরা দেখি ইউনজেকে। ইউনজে এই ক্যাফেতে পার্ট টাইম জব করতো। এই ক্যাফের মালকিন হচ্ছে মিনজু। মিনজু বসে বসে কফি খাচ্ছিল আর বলছিল, আমার একটা পারফেক্ট ছেলে চাই, তার সাথে আমি সুন্দরভাবে ডেট করতে পারি। ইউনজে সে কারণে বলে, আমি তোমাকে ছেলে খুঁজে পেতে হেল্প করব। এরপর জিউন বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আর এখানে ও আর ওর বেস্ট ফ্রেন্ড দুজনে একসাথে থাকতো। তো বেস্ট ফ্রেন্ডের জিনিসপত্র গুছিয়ে দেয়। ওর বেস্ট ফ্রেন্ডের নাম ইউরি। ইউরি একজন পেশায় লেখিকা ছিল। সে বলছিল, আমি অনেকদিন ধরে ভালো করে লিখতে পারছি না, তাই মাথায় কোনো কিছু আসছে না। এরপর হঠাৎই শুনতে পায় জিউন আর ইউনজে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছে। আজ রাত্রিরে ওরা, রাতের পরই সকাল হলেই ওরা বেড়াতে যাবে। তো এরপর সত্যি সত্যি ওরা প্যাকিং স্টার্ট করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওরা নিজেদের ভালোবাসার জন্য সমস্ত জিনিসপত্রই নিয়ে নেয়, এমনকি বার্থ কন্ট্রোল জিনিসপত্র। তারপরে ইউনজে চলে আসে। ইউনজে এখানে ওর ক্যাফে মালকিনের মিঞ্জুর কাছ থেকে ওর ভাড়া গাড়িটা নিয়ে নেয়। বলে, আমি এই গাড়িটা ভাড়া হিসেবে নিতে চাই, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাব। আর তোমার জন্য আমি পারফেক্ট ছেলেও খুঁজে দেব, যাতে তুমি তাকে ডেট করতে পারো। এরপর সেদিন রাতে ওরা আবারও একে অপরের সাথে রোমান্টিক হয়ে যায়। আর ছাদ থেকে ওদের দিদি জিহে দেখে নেয়, বলে, তোমরা ঘরের ভিতরে আসো না কেন, তোমরা ভেতরে আসো, আমি বাইরে যাচ্ছি। দুজনেই লজ্জা পেয়ে যে যার ঘরে চলে যায়। এদিকে আমরা দেখি ইউনজে স্পেস সম্বন্ধে প্রচুর আগ্রহী ছিল, তাই ওর ইচ্ছা ছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও রাতের তারা দেখবে। আর জিহুন প্রচন্ড এক্সাইটেড হয়ে মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়, সমস্ত কিছু বদলে যায়। গল্পটার এখানে মূল পরিবর্তন ঘটে সকাল থেকে। সেদিন সকালে ওর বাড়ির লোক অর্থাৎ ইউনজের বাড়ির লোকও জানতে পায় যে ওর গার্লফ্রেন্ডের সাথে বেড়াতে যাচ্ছে। আর এটা নিয়ে সবাই ওর লেগ পুলিং করতে থাকে আর ওর পেছনে লাগতে থাকে। বেচারা ইউনজে লজ্জা পেয়ে যায়। বাবা মা ওর পেছনে লাগে, বলে, যা যাচ্ছিস সবকিছু ধীরে সুস্থে নিয়ে যাস। আর ঠিক তখনই একটা কাঁচের জিনিস ভেঙে যায়। কাঁচের জিনিস ভেঙে নেওয়া যা কি অশুভ লক্ষণ। এরপর সকাল হয়ে যায়। ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা। জিহুন সকালে উঠে দেখে ও একটা ছেলেতে পরিণত হয়েছে। জিহুনের মতনই দেখতে, প্রচুর হ্যান্ডসাম,
কিন্তু কিভাবে হলো এমনটা? এদিকে ইউনজে প্রচন্ড এক্সাইটেড, গাড়ি নিয়ে আসছে এই গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাবে বলে। জিউন অনেক করে মুগ্ধ আর ভাবে ওর স্বপ্ন দেখছে। ঠিক তখনই ওর দিদি হঠাৎ করে ওয়াশরুমে চলে আসে পটি করতে। আর ওর দিদি টয়লেট ফিনিশ করার পর যখন উঠে যাচ্ছিল, হঠাৎই ফিল করে এটা তো কোনো মেয়ে নয়, অর্থাৎ এটা তোর বোন নয়, কোনো একটা ছেলে। আর সে পেছন ঘুরলেই ওর দিদি তাকে শাওয়ার দিয়ে জল দিয়ে ধুয়ে দেয় আর মারামারি করতে থাকে। ওর দিদিকেও তখন বোঝাবার চেষ্টা করে, প্লিজ আমাকে ছেড়ে দে আর বোঝার চেষ্টা কর, আমি তোর বোন। কিন্তু ওকে দেখতে এতটাই সুন্দর হয়ে গেছিল, ওর দিদি দেখে ওকে দেখে ফিদা হয়ে যাচ্ছিল আর ওকে কিস করতে আসছিল। ঠিক তখনই বলল, জি হে দিদি, তুই জ্ঞান ফেরা নিজের, আমি তোর বোন জিউন, আমি এরকম ছেলেতে পরিণত হয়ে গেছি, কিভাবে হলাম আমি জানি না। এরপরও বাইরে চলে আসে আর এটা ভাবতে থাকে যে কিভাবে ইউনজেকে পিছু ছাড়াবে, কারণ আজকেই ওদের বেড়াতে যাওয়ার দিন, এটা নিয়েও দিদির সাথে প্ল্যানিং করতে থাকে। এরপর যখনই মেল ভার্সন জিউন ওর দিদির সামনে আসার চেষ্টা করে, ওর দিদি ভয় পেয়ে যায়। ওর দিদিকে একটা ট্যাটু দেখায়, যে ট্যাটুটা ওদের দুই বোনেরই কাঁধের ছিল। এটা ওদের জন্মসূত্রে নাকি পাওয়া একটা ম্যাজিক্যাল ট্যাটু। এই ট্যাটুটা দেখানোর পর ওর দিদি কিছুটা হলেও বিশ্বাস করে যে হ্যাঁ, সত্যি সত্যি তো এই ছেলেটা ওর বোন, কিন্তু কিভাবে হলো এমনটা। এবার ও কাঁদতে থাকে আর দিদিকে বলে, আমি কিভাবে এবার মেয়েতে পরিণত হব, আর তুই যেভাবেই হোক ইউনজেকে মিথ্যে কথা বল। ইউনজেকে গিয়েও দিদি জিহে বলে যে আজকে জিউনের প্রচুর শরীর খারাপ, ও কোনোভাবেই বেড়াতে যেতে পারবে না। ইউনজের মনটা ভেঙে যায়। এরপরও দিদি আরো বলে যে তুমি কয়েকদিন পরে এসো। ও দেখা করতে যেতে চাইলেও ও বারণ করে, বলে না না, ভেতরে তুমি যেতে পারো না, প্রবলেম আছে। এরপর দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে ইউনজে এখানে থেকে চলে যায়। ইউনজের মন খারাপ হয় আর এদিকে জিউন প্রচুর কান্নাকাটি করতে থাকে, কারণ ইউনজে একা একা রাতের তারা দেখছিল আর বলছিল, আমি কোনো একদিন তোমাকে নিয়ে এরম ভাবেই বেড়াতে যাব। এরপর জিউন মনের দুঃখে বাড়িতে নিজেকে বন্দি করে নেয়। প্রতিদিন ওর বয়ফ্রেন্ড ওর জন্য ফল মিষ্টি খাবার দাবার রেখে যেত, কিন্তু এর কোনো কিছুই জিউন হাত লাগাতো না। সারাটা দিন ও বিছানায় শুয়ে পড়ে থাকতো। ওর দিদি জিহে এসে বলে, এভাবে আর কতদিন কাটবে, তুই নিজেকে সামলানোর চেষ্টা কর। এরপর নিজের ব্যাগগুলো আনপ্যাক করতে থাকে। আর সেদিন রাত্রিরে যে ঘটনাটা আমরা ফার্স্ট সিনে দেখেছিলাম, সেটাই দেখি এখানে। যেদিন ও নিজের বয়ফ্রেন্ডকে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড জিউন, হ্যাঁ, আমি রাতারাতি ছেলেতে পরিণত হয়েছি, কিভাবে হয়েছে জানি না। এক একবার ইউনজের জিওনের দিকে তাকিয়ে মনে হতে থাকে যে হ্যাঁ, এটাই তোর হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড। এরপরও সমস্ত প্রুফগুলো দেখায় যে দেখো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কবে চিঠি দিয়েছিলে, কবে দেখা করেছিলে, আমি সব জানি, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি বিশ্বাস করছো না কেন? কিন্তু এরকম অদ্ভুত একটা ঘটনা বিশ্বাস করা সত্যি অকল্পনীয়। এরপর এখানে জিউন এক্সপেক্ট করে যে ওর বয়ফ্রেন্ড ওর সাথে নর্মাল বিহেভিয়ার করবে, কিন্তু ইউনজে ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, তোমার সাথে আমি কোনোভাবেই কথা বলতে চাই না। ওর ঠোঁটের পাশটা কেটে যায়। এরপর ওর বাড়িতে আসে ইউনজে, এসে ওর দিদি জিহের কাছ থেকে সবটা জানতে পারে। আর এখানে ইউনজেকে ওই ট্যাটুটা দেখায়, দেখিয়ে বলে, আমি হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। এরপর ইউনজের মনটা ভেঙে যায়। উনজে যেন এক ঝটকায় জিউনের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা সবটা যেন শেষ হয়ে যায়। এক একবারও নিজেকে ওই জিউন বলে ছেলেটার মধ্যে নিজের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। কিন্তু যতই হোক, ও ভালোবাসতো একটা মেয়েকে, সে হঠাৎই ছেলেতে পরিণত হয়েছে, এই ঘটনাটা মেনে নেবে কি করে? এরপর হঠাৎও একদিন সকালে মনে মনে ভাবে যে হয়তো ওর গার্লফ্রেন্ড আবারও আসবে ওর সামনে মেয়ে রূপে, এরকমই হ্যালোজিনেট করতে থাকে। কিন্তু ইউনজের সাথে এরকমটা হয় না। ও হঠাৎই ভয় পেয়ে যায়। এরপর একটা মেয়েকেও রাস্তায় দেখতে পায়, যেটা ওর গার্লফ্রেন্ড ছিল। ও হাত টেনে ধরে আর বলে, এটা একটা মিরাকল যে আমি তোমাকে এইভাবে পেয়েছি। এরপর ওদের ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়, কিভাবে ওদের রিলেশনটা শুরু হয়েছিল, কিভাবে ওরা একে অপরকে ভালোবেসেছিল। সেই ঘটনাগুলো দেখাতে দেখাতে ওর পুরনো কথা মনে পড়ে যায়। দেখানো হয় যে ওরা একে অপরকে ওদের ঘরে কিস করেছিল, কিন্তু আজকে যখন ইউনজে নিজের রুমে ঢোকে, সবই সেম রয়েছে, কিন্তু ওর গার্লফ্রেন্ড একটা ছেলেতে পরিণত হয়েছে। তাই ওর গার্লফ্রেন্ড সকালে ফোন করলেও ওর ফোনে কথা বলতে ভালো লাগে না। এমনকি ইউনজে জিউনের সাথে দেখা অবধি করে না, ওকে এক প্রকার ইগনোর করে। এদিকে জিউন অদ্ভুত রকম বিহেভিয়ার করে। জিউনকে দাড়ি কামাবার জন্য গিফট কিনে দেয়, বলে এই ফোমটা নিয়ে তোমাকে দাড়ি কামাতে হবে। হয়তো ইউনজে স্বপ্নেও কোনোদিন ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে এভাবে দাড়ি কামানো শেখাতে হবে ওকে।
এর গার্লফ্রেন্ডকে এইভাবে দাড়ি কামানো শেখাতে গিয়ে দেখে জিউনের গাল কেটে গেছে। সবকিছুটা স্মুথলি চলে না। জিউনের ভেতরে ফিলিংস গুলো কিন্তু ঠিক আগের মতনই রয়েছে। ওর গার্লফ্রেন্ডকে দেখে ও প্রচুর নার্ভাস হয়ে যায়। কিন্তু ইউনজে এখানে নার্ভাস হয় আরো। কেননা এখানে ইউনজে মানে নিজের গার্লফ্রেন্ড যত না সুন্দর ছিল, ছেলে হিসাবে জিউন কিন্তু আরো আরো বেশি সুন্দর ছিল। সে কারণে ও নার্ভাস ফিল করে ওখান থেকে চলে যায়। তারপর বলে যে আমার দিদি আজকে নেই, তুমি আমার সঙ্গে আজকে থাকবে। কিন্তু মন থেকে ইউনজের ইচ্ছে হলেও ওর মস্তিষ্ক বলে একদম না। দুজনে মিলে একসাথে খাবার খেতে যায়, কিন্তু তখনও হঠাৎই কিছু একটা অড ফিল করে। এরপর মনমরা হয়ে নিজের ক্যাফেতে ফিরে আসে। ক্যাফেতে ফিরে এসে ওর কোওয়ার্কার মিনহককে বলে, আচ্ছা ধর তোর গার্লফ্রেন্ড যদি হঠাৎই তোর থেকে চলে যায় আর ছেলে হয়ে যায়, তুই কি করবি? ওর বন্ধু মিনহক কিন্তু এটা বুঝতে পারে না। এরপর ওকে রাত্রিরে এখানে জিওন ফোন করে। জিওন ফোন করে ওকে সবটা বলে। মিনহক বলে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে অড কিছু দেখো তাহলে তাকে মানাবার চেষ্টা করো। এরপর উঞ্জের পুরনো কথা মনে পড়ে যায়, যে জিউনকেও কিস করেছিল, কারণ জিউনকেও ভালোবাসতো, ওর মনে অনেক সাহস জোগাতো। এরপর ও ইন্দ্রের সাথে দেখা করে সবকিছু ঠিক করার চেষ্টা করে। উঞ্জে ভাবে যে হয়তো আই কন্ট্যাক্ট করলে বা ওকে আবারও কিস করতে গেলে সবকিছু আগের মতো হয়ে যাবে, ওর ছেলে হয়ে যাওয়া গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে ফিরে আসবে। কিন্তু এরকমটা হয় না। আসলে ও মনে মনে জিউনকে প্রচুর মিস করতে শুরু করে। এরপর সত্যি সত্যি ও এখানে ছেলেরূপী জিউনের কাছে এসে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। যখনই ইউনজি ওখান থেকে চলে যাচ্ছিল ওর হাত চেপে ধরে। এরপর ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়, যেখানে জিউন আর জিহে অর্থাৎ ওর দিদি দুজনেই ছোট ছিল। এই ঘটনাটা ওদের পারিবারিক সমস্যা। ওদের মা নাকি ছেলেবেলায় এরকম সমস্যায় ভুগেছে, আর বড় হয়ে ওর মাও ছেলেই পরিণত হয়েছে, সেটা ওর বাবাও জানে। কিন্তু এখন এই মুহূর্তে সমস্যার মোকাবিলা কিভাবে হবে? ইউনজি হঠাৎ করে জিউনকে কিস করতে যায়, কিন্তু এতদিনও কিস করেছে একটা মেয়েকে, আজকে কি করে একটা ছেলেকেও কিস করবে? তাই দুজনের ঠোঁট নিয়ে এগিয়ে গেলেও সম্ভ্রমত এই কাজটা ওরা কমপ্লিট করতে পারে না। আর ওখানে ওদের জিহিও দিদি দেখে ফেলে। দিদি ভাবে যে এইরকম একটা সিচুয়েশনও ওরা কিস করতে যাচ্ছে। অদ্ভুত তো। যাকগে, যা খুশি করুক গিয়ে। এরপর জিউন চুপচাপ নিজের রুমে মনমরা হয়ে বসে পড়ে। আর ইউনজে ওখান থেকে কিছু না করেই ফিরে আসে। ইউনজে ভাবে যে সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সবটা এতটা সহজ হয় না। পরের দিন জিউন ওর মা বাবার সাথে দেখা করতে যায়। ওর মা বাবা একটা রেস্টুরেন্ট চালাতো। ওর মা বাবা বলে যে তোমরা কি ভিতরে কিছু খাবে, এসো ভেতরে এসো। ওর মা কিন্তু ওদের মেয়ে জিউনকে চিনতে পারে না। এরপর জিউন রাস্তায় বসে থাকে আর মোবাইলে কিছু স্ক্রল করতে থাকে। হঠাৎই পাশ থেকে যাওয়া একজন ডিরেক্টর ওকে বলে, তোমাকে দারুণ দেখতে, আমি তোমায় সিনেমায় নেব। এরপর কতগুলো স্কুল গার্ল ওর ছবি তুলতে থাকে। কারণ ছেলে হিসাবে কিন্তু জিউন দারুণ হ্যান্ডসাম ছিল, যেটা আগেই বলেছি। এরপর হিউনজে আবারও এই ফিলিংসের কথা ভাবতে থাকে। আর ওর কোওয়ার্কার বন্ধু মিনহিয়ককে বলে, আমি কি করে কি করব, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন একদমই ঠিক হচ্ছে না। আমি একটা ছেলে, মানে ওই আর কি, সবটা খুলে বোঝাতে পারে না। এরপর জিউন শপিং এ যায়, কিন্তু সেখানে মেয়েদের জিনিস দেখেও এক্সাইটেড হলেও মুখে কিন্তু লিপস্টিক পরতে পারে না। তার পরের সিনে আমরা এখানে ওর বেস্ট ফ্রেন্ডকে ইউরিকে দেখতে পাই। ইউরি এখানে ওর জন্য ওয়েট করছিল। ইউরিকেও বোঝাতে চায় যে আমি তোমার বন্ধু। ইউরি রুমে নিজের জন্য ওয়েট করছিল। এরপর জিউন যেভাবে ইউরির সাথে মজা করত, এখানে যখন জিউন ওর সামনে আসে, জিউনকে দেখে ইউরি কিন্তু চিনতেই পারে না। ইউরিও এখানে জিউনের প্রেমে পড়ে যায়, জিউনকে এতটাই হ্যান্ডসাম দেখতে ছিল। এরপর ও স্পুন ওম দেখে নাচতে শুরু করে, কারণ স্পুন ওম নিয়ে ওরা একসাথে ডিস্কে যেত, ডান্স করত। এরকম ডান্স করিয়ে ওকে বোঝাবার চেষ্টা করে ইউরিকে যে আমি কোনো ছেলে নই, আমি তোমার মেয়ে বান্ধবী। কিন্তু ইউরি তখনও বিশ্বাস করতে পারে না। জিউনকে দেখে ভালোবেসে ফেলে আর বলে, আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমারও তো বয়ফ্রেন্ড নেই, আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে দিলে দিক, আমি তো আছি। কিন্তু জিউন এসব মেনে নেয় না, বলে প্লিজ শাট আপ, তুমি কিসব ভুলভাল বকছো, এটা কখনো সম্ভবই না। ইউরি বলে, আরে এটা কিভাবে সম্ভব, জিউনই বা কি করে একটা ছেলে হয়ে যেতে পারে? তার পরের সিনে আমরা আবারও মিনহিয়ক আর এখানে ইউনজেকে দেখতে পাই। ইউনজে দেখতে পায় ওদের ক্যাফে মালিকিন আবারও এসেছে। আর ক্যাফে মালকিন এসে বলে, তোমরা যে ছেলেটার নাম্বার দিয়েছিলে তার সাথে ডেটে যায়, কিন্তু তাকে বড়ই অদ্ভুত দেখতে, বড় বড় চুল, একদম অড, আমার মতন একদমই সে নয়। এটা শুনে ইউনজে ভয় পেয়ে যায়। এটা শুনে মিনহক বলে, তাহলে তুমি কেন না ক্যাফে মালকিনের সাথে প্রেম করছো, তাহলে দারুণ হবে।
কিন্তু এখানে ইউনজে অন্য কিছু ভাবছিল। ও মিনহককে কিস করতে চায় আর ভাবে আমি তাহলে এভাবে নিশ্চয়ই কিস করতে সক্ষম হব জিমুনকে। কিন্তু তেমনটা পারে না। বেচারা ইউনজি রাতে ওর জন্য কেনা গলার নেকলেস, সমুদ্রের সমস্ত স্মৃতি দেখে মনে মনে ভাবতে থাকে কবে সমস্ত সিচুয়েশনটা আবারও নর্মাল হয়ে যাবে। বেচারি জিউনও মন খারাপ করে নিজের রুমে বসে থাকে। ওর দিদি ওকে খাওয়ার জন্য ডাকে, তাও ও রুম থেকে বের হয় না। দিদি বলে আমি অনেক খাবার এনেছি, আমি অত খেতে পাচ্ছি না। এভাবে লেপের তলায় শুয়ে শুয়ে কাঁদলে কি সমস্যার সমাধান হবে? এর পরের দিন আবারও ইউনজে ওর সাথে কথা বলতে আসে। ইউনজেকে অ্যাকচুয়ালি জিউনি ডেকে পাঠায়। জিউনের সামনাসামনিও বসে আর ইউনজোকে একটা কথা বলে, তোমাকে একটা কথা বলি, হয়তো আমি আগের মতন আর নেই। আমি অনেক ভেবে দেখলাম আমরা শুধু বন্ধু হয়ে থাকি, এতে করে আমাদের দুজনের মেলামেশা করতে সুবিধা হবে। তো ওরা দুজনে জাস্ট নর্মাল ফ্রেন্ড হয়ে যায়। এরপর ওরা একটা গেম সেন্টারে গেম খেলতে যায়, যেখানে দেখা হয় জিউন প্রচুর অনেক লেভেল পেরিয়ে গেছে, যেখানে 500 নাম্বার লেভেলে ও রয়েছে। উনজিৎ থেকেও ও খুব ভালো গেম খেলতো। ওরা জাস্ট ক্যাজুয়াল একজন বন্ধুর মতন বিহেভিয়ার করতে থাকে। এরপর ইউনজে বলে, তোমার খারাপ লাগেনি তো আগের দিনের ওই ঘটনার জন্য? জিউন বলে, সেরকম কিছু নয়, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারাটাই আমার জন্য বড় বিষয়। এরপর ইউনজে ওখান থেকে চলে যায় আর বলে, ঠিক আছে তুমি আসতে পারো। এরপর ওকে একটা ব্যাগ তুলে দেয়। ঠিক সেই মুহূর্তে ওখানে আবারও ইউনজের বোন চলে আসে, ইউরি। ইউরিও দেখে সেম ভাবে জিউনের প্রেমে পড়ে যায়, কারণ জিউন দারুণ হ্যান্ডসাম ছিল। এখানে ও ছলচাতুরি করে নিজে দাদাকে বলে, তুই এই কাগজটা ফিল আপ করিয়ে আনবি এখানে তোর বন্ধুকে দিয়ে। তখনও পুরো বিষয়টা বুঝতে পারে না। জিউনের কাছে গিয়ে বলে, আমার বোন আবারও তোমাকে ওর হোমওয়ার্ক করতে দিয়েছে, তুমি কি একটু হেল্প করবে? জিউন বলে, হ্যাঁ অবভিয়াসলি। কিন্তু হঠাৎ ইউন যে এত ভালো বিহেভিয়ার করছে কেন, এটাতে জিউনও একটু অবাক হয়। এরপর ওকে ওই পেজটা দেয়। সেই পেজটাতে ওর পছন্দের জিনিস সব লিখতে বলার কথা ছিল। আসলে ইউরি জিউনের মনের কথা জানতে চায়, তাই জন্য ও কি খেতে পছন্দ করে, কি কালার পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে, সমস্ত কিছুই ফিল আপ করতে পাঠায়। ঘটনার একটা কারণ আছে। ইউনজে প্রথমে এটা রাজি হয় না, কিন্তু ইউনজের ল্যাপটপে কি কি সিক্রেট ভিডিও ছিল সেগুলো নিয়ে ওর বোন ইউরিওকে ব্ল্যাকমেল করে আর বলে, আমি মা বাবা আর সবাইকে বলে দেবো তুই যদি এই স্ক্র্যাপ বুকটা তোর ওই বন্ধুটাকে দিয়ে ফিল আপ না করাস। কিন্তু এখানে ইউরি তো জানতো না যে ইউনজের গার্লফ্রেন্ড আসলে জিউন। জিউন এরপর ভেবে ভেবে সবকিছু লেখে। আসলে ইউনজেও দেখে যে ওর মধ্যে ওর পুরনো গার্লফ্রেন্ডের কিছু ছোঁয়া, কিছু বিহেভিয়ার যেন একদম সেম রয়েছে। ইউনজে এটা দেখে ওর প্রতি আবারও আকৃষ্ট হয়ে যায়। এরপর আবারও দুজন দুজনের পছন্দের কথা লিখতে থাকে। এভাবে ওদের স্ক্র্যাপ বুকটা ফিল আপ হয়ে যায়। কিন্তু এদিকে বদমাইশি করে ইউনজে নকল একটা কাগজ ওর বোন ইউরিকে দেয়। ইউরি এটা দেখার পর বলে, আচ্ছা তোর আর ওর পছন্দ একদম এরকম সেম কি করে সম্ভব? ইউনজে বলে, কি জানি কি করে সম্ভব হয়েছে সেম, আমি জানি না, এত কথা বলতে পারবো না। ইউরি ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তখন আর করার মতন কিছু থাকে না। এখানে জিউনের আসল যে কাগজটা ফিল আপ করেছিল সেটা ইউনজের কাছে থেকে যায়। এরপর জিউন আবার ওর বান্ধবী ইউরির কাছে আসে, ইউরির কাছে হেল্প চায় আর বলে, আমি কি করে সবকিছু ঠিক করব। আর ওর বান্ধবী কিন্তু তখনও ওর প্রতি ফিদা ছিল, কারণ ওকে দেখতে এতটাই হ্যান্ডসাম ছিল। এরপর ওকে বিভিন্ন রকম পোজ দেখায় যে তুমি ইউনজেকে রাতে ডিনারে ডেকে এগুলো এগুলো করতে পারো। আর ঠিক ইউরির বলে দেওয়া কাজগুলো জিউন ইউজের সাথে করতেও থাকে। ইউনজের প্রথমে এগুলো অড লাগলেও তারপরেও বুঝতে পারে আসলে জিউন ওকে ইমপ্রেস করার জন্য এগুলো করছে। আর এরকম আনাজ কাটতে গিয়ে হাত কাটা থেকে শুরু করে রাতে ডিনার খেতে গিয়ে সব রকম রোম্যান্টিক অ্যাটিটিউড সবটা ইউরিওকে শিখিয়ে দেয়। আর এই সেম রকম বিহেভিয়ার জিউন করতে থাকে। সবটা করার পর বলে যে এবার তোমাকে ফাইনাল বোল্ড মুভটা নিতে হবে। এরপর যখন ইউনজে বাড়ি যেতে যায় তখন ও ওর কাছে আসে। যখন ওকে বলে তুমি আজ রাতে এখানে থেকে যাও, কিন্তু ইউনজে থাকতে চায় না, বলে সেটা সম্ভব নয়। ইউনজের এই পুরো বিষয়টাই প্রচুর মজাদার লাগে। এর পরের সিনে আমরা আবারও ইউনজে আর মিনহককে দেখি। মিনহক বলে, আমাকে প্লিজ হেল্প করো, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমাকে কোনো একটা গার্লফ্রেন্ড দরকার। আর ঠিক তখনই ওখানে জিউন প্রবেশ করে। জিউনকে দেখে মিনহক বলে, আচ্ছা তোমাকে তো দারুণ দেখতে, চলো আমরা দুজনে বন্ধু হয়ে যাই, একসাথে আমরা প্রচুর কিছু এক্সপ্লোর করব। এদিকে ইউনজে তো জানতো যে জিউন আসলে একটা মেয়ে, ওকে কিভাবে মিনহকের সাথে মেলামেশা করতে দেয়, কিন্তু বারণও করতে পারে না।
এরপর ওকে বিভিন্ন রকম গল্প বলতে থাকে। ইউনজেকে যখন বলে, আচ্ছা আমি আজকে মিনহকের সাথে বেড়াতে যাচ্ছি, তোমার কোনো প্রবলেম নেই তো, মনে মনে কিন্তু ইউনজের প্রচুর জেলাস ফিল করে যে ও তো অ্যাকচুয়ালি ওর গার্লফ্রেন্ড, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এদিকে মিনহক যে মেয়েটার সাথে আজকে ডেট করবে, ব্লাইন্ড ডেট, সেই মেয়েটাও এখানে ক্যান্সেল করে দেয়। এদিকে ইউনজে মনে মনে উল্টোপাল্টা জিনিস ভাবতে থাকে যে হয়তো মিনহিয়ক ওর সাথে উল্টোপাল্টা কিছু করে ফেলবে, কিন্তু সেরকম কিছুই হয় না। জিউন আর মিনহিয়ক দুজনে নর্মালি বন্ধুর মতন গল্প করতে থাকে। দুজনের খাওয়া দাওয়া, অ্যাটিটিউড একদম সেম টু সেম থাকে। মনের দিকে এখানে অনেকটা ড্রিঙ্ক করে নেয় মিনহক, আর তারপর বলে, বাই দা ওয়ে তুমি খুবই ভালো আর হ্যান্ডসাম একজন মানুষ, চলো আমরা দুজনে একটা ছবি তুলি। আর ঠিক তখনই জুন বলে, আমাকে একবার ওয়াশরুম যেতে হবে, কিন্তু ভুলবশত ও মেয়েদের টয়লেটে ঢুকে পড়ে। কিন্তু এরপরও ছেলেদের টয়লেট থেকে ফিরে আসে। ওর জন্য বিষয়টা সত্যিই ভীষণ ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। এরপর ও ফিরে আসার পর প্রচুর ড্রিঙ্ক করে নেয় মনের দুঃখে। এদিকে হঠাৎই ইউনজের কাছে ফোন আসে যে জিউন নাকি প্রচুর ড্রিঙ্ক করেছে, আর মিনহিয়ক ওর ঘরে ওকে এনে রেখেছে। মিনহককে প্রথমে ইউনজে এসে ভুল ভাবে যে মিনহক তো ওর সাথে কিছু করেছে। তারপর মিনহক বলে, কেন আমি এরকম কিছু করব। মিনহকের রুমেই ওরা তিনজন একসাথে শুয়ে পড়ে, আর মনে মনে বলে যে তুমি আর ও এইভাবে এত ড্রিঙ্ক করছিলে, আর ও এতটা ড্রিঙ্ক করলোই বা কেন। মিনহক শুধু এটুকু বলে, জানি না, ও টয়লেট গেছিল আর তারপর মনের দুঃখে ফিরে আসার পর প্রচুর ড্রিঙ্ক করেছে। যে কিছুটা বুঝতে পারে যে জিওন এই ছেলের লাইফটা মোটেই এনজয় করছে না। তারপর হঠাৎই পরের দিন সকাল হয়ে যায়। মিনহকের ঘুম ভাঙবে ভাঙবে, ঠিক তখনই ইউনজের ঘুম ভাঙে, আর ও দেখে যে জিউন আবারও মেয়েতে পরিণত হয়েছে। এটাকে দেখে প্রথমে ওর স্বপ্ন ভাবে। এদিকে আগের দিন রাত্রিরের ফ্ল্যাশব্যাকের ঘটনায় দেখানো হয় ওর দিদি, জিউনের দিদি জিহে ওকে বলে এই পুরো ব্যাপারটা দিদি মাকে জানানোর জন্য, কিন্তু জিওন ইচ্ছা করে জানায় না, বলে মারা আমাদেরকে নিয়ে চিন্তা করবে, এটা জানানো সম্ভব নয়। এরপর যখন থেকে ও সমস্ত ঘটনাগুলো মনে মনে নিজে ভাবে যে ও ইউনজের সাথে জাস্ট ফ্রেন্ডশিপ রাখবে, সমস্ত ডিসিশনগুলো নিজেই মনে কষ্ট করে নেয়। এরপর এখানে হঠাৎই মিনহ ঘুম থেকে উঠে পড়ে, আর এটা দেখে ইউনজে ভয় পেয়ে যায়। জিওনের মুখটা কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেয়, আর বলে যে এখানে জিওনের শরীরটা খারাপ, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। মাথা দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে ওকে হাসপাতালে ভর্তি করে দেয়, কারণ জিওনের তখন প্রচুর জ্বর এসে গেছিল। জ্বর থেকে হুঁশ ফেরার পর ও জিওনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আবারও মেয়েতে পরিণত হয়েছো। এটা দেখে ওরা দুজনে হ্যাঁ করে হাসতে থাকে। তারপর দুজনে দুজনের ভিডিও কলে অনেকক্ষণ কথা বলতে শুরু করে। সবকিছু যেন আবারও নর্মাল হয়ে গেছে। আর ঠিক তখনই ইউরি এসে বলে যে, আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি কোনো ছেলের প্রেমে পড়েছিস, মানে তুই কি কে হয়ে গেছিস। তার পরের সিনে হঠাৎই জিহেকে দেখতে পাই। জিহে অর্থাৎ জিউনের দিদি ওর বান্ধবীদের মিথ্যে করে বলে যে ও নাকি একটা হ্যান্ডসাম ছেলের সাথে এখন ডেট করছে, কিন্তু এই ছেলেটা আর কেউ নয়, ওর বোন। যখন ছেলে রূপে পরিবর্তন হয়ে গেছিল তখনকার কিছু ছবিও তুলে রাখে, আর ও ইচ্ছা করে ওর বন্ধুদেরকে শো আপ করার জন্য ওর বোনকেই ফোন লাগায়। আর ফোন ধরার পর ওর বোন আবারও মেয়েতে পরিণত হয়ে যায়। এটা দেখার পর ওর দিদি নিজের বান্ধবীদের সামনে হেনস্থা ফিল করে আর ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। পরের দিন সকাল হয়ে যায়। জিউন ফিল করে যে আমি আবারও আমার আগের লাইফে ফিরে এসেছি। ও পরের দিন সকালেও মেয়ে ছিল, ছেলেতে পরিবর্তিত হয়নি। তাই নিজে বাথটবে স্নান করতে করতে এই ছবিটা ইউনজেকে পাঠিয়ে দেয়। ইউনজে এটা দেখে বলে, আমি তোমার সাথে ভিজতে চাই। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি যেতে গিয়ে ওর গায়ে জল ছিটিয়ে দেয়। একটা বড় বাস যায়, সে ওর গায়ে জল ছিটিয়ে চলে যায়। আর মনে মনে ও সেদিন এতটাই খুশি ছিল যে পাগলের মতো হাসছিল। এরপর ওর দিদি জিহে বলে, তুই এটা করতে পারিস না, তুই আবারও কেন মেয়ে হয়ে গেলি। তার পরের সিনে আমরা আবার ওই বড় চুল সিভিল সার্ভেন্ট ছেলেটাকে দেখতে পাই, যার সাথে ওই ক্যাফে মালকিন মেয়েটা ডেটে গেছিল। এই ছেলেটা ছোট থেকে পড়াশোনার ব্যাপারে প্রচন্ড সিরিয়াস। সেদিন যখন ক্যাফে মালকিন মিঞ্জুর সাথে গেছিল ডেটে, তখন ও এতটাই সিরিয়াস ছিল আর এই ডেটিং এর ব্যাপারে এতটাই প্যাথেটিক ছিল যে সবকিছু তালগোল পাকিয়ে যায়। ও তখন বলে যে আমি আজ অব্দি কোনো মেয়ের সাথে সেভাবে ডেট করিনি, এই তুমিই প্রথম, চলো তোমার সাথে খাওয়া আর ড্রিঙ্ক করা যাক। তো ওর বিহেভিয়ার দেখে মিঞ্জুর একটু কিউট তো লাগে, কিন্তু একটু অডও। এরপর ওরা দুই বোনে হঠাৎ দেখে ওদের বাড়িতে ওদের মা বাবা চলে এসেছে। ওদের মা বাবা এসে বলে, ফ্রিজে এত এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাবার দাবার কেন রয়েছে। ওরা দুই বোনে কিন্তু ওদের বাবাকেও ভালোবাসতো, কিন্তু হঠাৎই ওদের টয়লেট থেকে একটা ছেলের আন্ডারগ্রাউন্ড পাওয়া যায়।
আর যেটা দেখে জিউন মিথ্যা করে বলে এটা দিদির বয়ফ্রেন্ডের, আর কারণ নয়। তো দিদির বয়ফ্রেন্ড হয়েছে শুনে ওদের বাবা মা বিশাল খুশি হয়ে যায়। আর ওদের দিদি জিহেকে বলে, তোর বয়ফ্রেন্ডের সঙ্গে শীঘ্রই আমাকে দেখা করাবি। এরপর দুই বোনের মধ্যে খুনসুটি শুরু হয়। জিহে বলে, তুই মিথ্যে কথা কেন বললি মা বাবাকে? আমি সবার সামনে হেনস্থা হয়ে যাব। এরপর মা কোনোদিন দেখতে চাইলে আমি কি করব? জিহে বারবার করে বলে ওর বোনকে, জিউনকে, যে তুই মাকে সব সত্যিটা বলে দে। এর পরের দিন আবারও এখানে জিউনকে দেখি ইউরির সাথে দেখা করতে চলে আসে। তারপর আমরা ক্যাফে মালকিনকে দেখি। ক্যাফে মালকিন কিন্তু আজকে অনেকটাই খুশি ছিল। হঠাৎই ইউনজের মনে পড়ে যায় যে ওর গার্লফ্রেন্ড কেন ছেলেতে পরিণত হয়েছিল। তাই ওর গার্লফ্রেন্ডকে ফোন করে বলে, তুমি ডিম খেও না, তুমি অন্য খাবার খাও, নইলে আবারও যদি তুমি ছেলেতে পরিণত হয়ে যাও। কিন্তু এই কথাটা বলতে পারিনি, কারণ ওর গার্লফ্রেন্ড ফোন রিসিভ করছিল না। ভয়ের চোটে বেচারা ইউনজে গার্লফ্রেন্ডের কাছে চলে আসে। এখানে ব্যাপারটা কিন্তু জিওন বুঝতে পারে, বলে, আমি বুঝতে পেরেছি, তুমি ভেবেছো আমি ডিম খেলে আবারও হয়তো ছেলে হয়ে যেতে পারি। এরপর ওরা দুজনে হঠাৎই কিস করতে যায়, আর দুজনেরই অকার্ড ফিল হয়। তারপর দুজনে আবারও নর্মালি কাপলের মতন বিহেভিয়ার করতে থাকে। সেদিন রাত্রিরে ইউনজে প্রচুর খুশি ছিল। তারপর রাত্রিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়, এরই মাঝে ওদের দুজনের মাঝখানে আরেকজন তৃতীয় ব্যক্তির এন্ট্রি ঘটে। এই মেয়েটি হচ্ছে ইয়ংজা, যে কিনা ইউনজের ক্লাসমেট ছিল। তো এখানে জিয়ংজা অনেকগুলো কথা বলে, ইচ্ছা করে জিউন আর উনজের রিলেশনটাকে ভেঙে দেওয়ার জন্য। জিউন রেগে মেগে ওই জায়গা থেকে চলে যায়। আর জিয়ংজা দূর থেকে দেখে বলে, এই মেয়েটাকে। আসলে এখানে মনে মনে জিয়ংজা ইউনজেকে পছন্দ করত। ও জিয়নকে সহ্য করতে পারে না। জিউন প্রচুর রেগে যায়। তখন বলে, আমি জানতাম না তো তোমার এই মেয়েটার সাথে রিলেশন ছিল। তখন রেগে মেগে ওকে বকতে থাকে। তখন বলে, প্লিজ আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি জানি না কি করে আবারও বাঁচবো। এরপর হঠাৎই ওদের ঠিক হয় ওরা রাত্রিরে পার্টিতে যাবে। তো পার্টিতে জিউন কি পরে যাবে সেটাই ডিসাইড করতে থাকে। ও দিদি বলে, তুই সবকিছু অত্যাধিক ড্রেস করছিস, খুব নর্মাল পোশাক পরে যা, যেটাতে তোকে নর্মাল আর কিউট লাগে। হঠাৎই ও নর্মাল একটা ড্রেস পরে, যেটা তোর দিদি জিহে বলে তোকে দারুণ লাগছে। এদিকে ইউনজের সাথে পার্টিতে এখানে জিউন আসবে, সেটা জিয়ংজার সহ্য হয় না। তাই পার্টিতে জোর করে ইউনজেকেও টানতে টানতে নিয়ে যায়। আর সকলের মাঝে ইচ্ছা করে ইউনজোকে এখানে এঙ্গেজ করে দেয়। ওর গার্লফ্রেন্ড জিউন ফোন করলেও ও চিৎকার করে। এদিকে জিউন রাগে গজগজ করতে থাকে, কারণ সেদিন রাত্রিরে পার্টিতে যাওয়ার আগেই ও আবারও ছেলেতে পরিণত হয়ে যায়। কিন্তু কি করবে, তাই জন্য বেচারা মিনহককে ফোন করে। মিনহককে বলে, আমাকে একটা হেল্প করবে? এরপর মিনহকের সাহায্য নিয়ে ও আবারও ওখানে পার্টিতে যাওয়ার কথা ভাবে। এদিকে ইউনজে বারবার করে জিয়নকে মেসেজ করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর জিয়ংজা জোর করে ইউনজোকে ডান্স করতে বলে, আর ওকে প্রচুর ড্রিঙ্কও করিয়ে দেয়, যাতে ও জিওনের কথা একদমই ভাবার টাইম না পায়। এদিকে ততক্ষণে বারে পৌঁছে গেছে জিউন, সঙ্গে মিনহিয়ক। ওদের দুজনকে এতটাই হ্যান্ডসাম লাগছিল, বারের সকলে ওদেরকে অবাক হয়ে দেখতে থাকে। আর ঠিক তখনই ইউনজে অদ্ভুতভাবে ডান্স করছিল। এটা দেখে জিউন আর মিনহক ওকে পাঁজা তোলা করে রুমে নিয়ে আসে। আর ইউনজে আবারও জিউনকে ছেলে রূপে দেখে প্রচুর রেগে যায়, আর বলে, এটা কিভাবে সম্ভব, তুমি এটা কেন করেছো? এরপর কোনো ক্রমে জিওন আর মিনহক ওকে বাড়ি অবধি পৌঁছে দেয়। এখানে আবারও কিন্তু উনজের সাথে জিওনকে দেখতে পেরে ওর বোন ইউরি প্রচুর খুশি হয়। কিন্তু ইউনজে সেদিন এতটাই নেশা করেছিল যে ওর কোনো হুঁশ ছিল না। মা বাবাকে অদ্ভুতভাবে ডান্স করতে বলে। এই পুরো ঘটনাটার ভিডিও ওর বোন ইউরি করতে থাকে। ইভেন ওর মা সারাক্ষণ বয়কাট চুল করে থাকতো, সেটা নিয়েও ও মজা ওড়ায়। আর এরপর হঠাৎই ও বমি করতে যায়। বমি করে নিজের জামা কাপড় নোংরা করে ফেলে। পরের দিন সকাল হতেই ওর বাবা ইউনজেকে সমস্তটা বলে। আর এও বলে যে তুমি কাল রাতে যা ঘটনা ঘটিয়েছো তার জন্য আমি লজ্জিত। তুমি জানো না তোমার সাথে তোমার বন্ধু ছিল, সে খুবই ভালো একজন মানুষ। সে তুমি বমি করলে পোশাক টোশাক বদলে দিল, তোমাকে ধুয়ে দিল, তোমার লজ্জা করে না এত বড় হয়ে গেছো তাও এসব করতে? এরপর ওর আবারও বমি পেয়ে যায়। পরের দিন হঠাৎই আমরা এখানে জিহেকে দেখতে পাই। জিহের সাথে বাসে বড় চুলালা ওই ছেলেটি ইয়ংসিকে দেখা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিহের সাথে ইয়ংসিওক একই ক্লাসে পড়তো, আর ওরা দুজন দুজনকে অনেক আগে পছন্দ করত। কিন্তু ইয়ংসিওক পড়াশোনার ব্যাপারে এতটাই সিরিয়াস ছিল যে সেই মুহূর্তে রিলেশনকে পাত্তা দেয়নি। এবার জিহের জীবনে আবারও ইয়ংসিওক কি আসবে দেখা যাক। এরপর হঠাৎই ইউনজেকে দেখতে পাই। ইউনজে ফার্স্ট্রেটেড হয়ে যায়। ও
ওর বোন ইউরি ওকে সবটা বলে। ইউনজে বলে, না আমার কাল রাতের ঘটনা কিছু মনে নেই। এরপর ওর বোন ইউরি যে ভিডিওগুলো করে রেখেছিল সেগুলো সবটা ওকে দেখায়। ভিডিওতে ইউনজে দেখতে পায় যে আগের দিন কত সুন্দরভাবে জিউন ওকে সামলেছিল। ও অনেক কিছু বলেছিল আর কান্নাকাটি করে বলেছিল, এটা ঠিক নয়, তুমি আবারও কেন পরিবর্তিত হয়ে গেলে, মানুষের এই বারবার পরিবর্তন কেউ কি মেনে নিতে পারে? এটাতে যে জিউনের কতটা কষ্ট হয়েছে ইউনজে ফিল করতে পারে। তাই ও দিদিকে কথা বলতে আসে। আর ও দিদি বলে, এখন আর ওইসব কিছুই নেই, এসব নিয়ে ভেবে লাভ নেই, তুমি জাস্ট ওয়েট করো, যখন এই ঘটনাটা ঘটেই গেছে আর তো কিছু করার নেই। ইউনজি এরপর ফিরে আসে আর এটা ভাবতে ভাবতে প্রচুর চকলেট খেয়ে নেয়। ও ভাবে যে ওর সাথেই কেন এমনটা হলো। ঠিক তারপরেই ওর ক্লাসের ক্লাসমেট জিয়ংজা ওকে ডিস্টার্ব করতে থাকে আর ওকে বলে, তুমি কেন এসব নিয়ে এত ভাবছো? পরের দিন ও আবারও গেম খেলতে যায়, কিন্তু এবারও একা। এবারও সত্যি সত্যি বন্ধু হিসেবেও জিউনকে মিস করতে শুরু করে। তাই পরের দিন ও জিউনের সাথে দেখা করে ওরই ক্যাফেতে। ওকে ডেকে সরি বলে। আর তারপর জিউন বলে, আমরা সবকিছু আবার নতুনভাবে শুরু করতে পারি না? তার থেকে বরং ব্রেকআপ করে নিই। আমাদের এই রিলেশনটা হওয়া সম্ভব নয়, কারণ আমি সত্যিই বদলে গেছি। আমি জানি না আমি কতদিন এরকম ছেলে রূপে থাকবো। তাই আমি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। আমি বুঝতে পেরেছি আমি একটা সেলফিসের মতন বিহেভিয়ার করছি। তাই তোমারও অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার, নিজের জীবনকে চালনা করার। এসব শোনার পর ইউনজে বলে, ঠিক আছে চলো আগে আমরা গেম খেলতে চাই, অ্যাটলিস্ট বন্ধু হয়ে তো থাকতে পারি। তাই ওরা আবারও গেম খেলতে যায়। ওরা দুজনেই খুব ভালো গেম খেলে। ইউনজে যত না ভালো গেম খেলতো তার থেকে বেশি ভালো জিউন গেম খেলে সমস্ত দুশ্মনকে গুলি করে মেরে দেয়। এটা দেখে ইউনজে অবাক হয়ে যায়। ইউনজে বলে, প্রথমে আমার খুবই খারাপ লেগেছিল। আমরা হয়তো প্রথমে দুজনেই মনে হয়েছিল হেরে যাব, অ্যাটলাস্ট বন্ধুত্বটা তো হলো। এরপর দুজনেই মজা করে গেম খেলতে থাকে। এদিকে আমরা দেখি ও জিহেকে। জিহে এদিকে ছোটবেলার ইয়ংসেওকের ছবিগুলো দেখে মনে মনে ফ্লাশ করতে থাকে। গল্পের শুরুতেই আমরা দেখি জিহুনকে, সেখানে উনজের সাথে একটা টফি এখানে আদান প্রদান করছিল। এই টফিটা খেলে নাকি ওর মনে প্রচুর সাহস আসে। একদিন জিউনি উনজেকে এই টফি দিয়ে বলেছিল, যখন তুমি কোনো কাজ করতে ভয় পাবে তখন এই টফিটা খাবে, দেখবে তোমার মনে কোথা থেকে যেন অনেক সাহস চলে এসেছে। এই কথাটা শুনে এখানে জিউনও ঠিক সেরকমটাই করে আর ওই টফি খেয়ে ওর মন ভালো হয়ে যায়। পরের দিন সকালে উঠেই দেখি ওর দিদি প্রচুর সাজগোজ করতে শুরু করে আর মনে মনে ভাবে যে আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে। এদিকে জিহের মা বাবা এক্সপেক্ট করে রেখেছে ওদের বড় মেয়ে নতুন জামাই নিয়ে আসছে। আর ওদের প্ল্যান মতন এখানে জিহে নিজের বোন জিউনকে জিহুন রূপে মা বাবার কাছে প্রকাশ করে, বলে এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। জিউন মোটেই এই ব্যাপারটাই কমফোর্টেবল ফিল করে না, বলে দিদি এটা তুই কি করে করতে পারিস, মা বাবার সামনে আমি নাটক কি করে করব। কিন্তু জিহের করার কিছু ছিল না। ওদের মাও কিন্তু নিজেদের মেয়েকে চিনতে পারে না, কিন্তু বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ওরা ধরা পড়তে পড়তে কিন্তু বেঁচে যায়। এরপর ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে। আর হঠাৎ করেই ওর এখানে একটা ঘটনা ঘটে। যখনই কোনো কথা ওদের মেয়ের ব্যাপারে উঠতে থাকে তখনই জিহে সেই ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করে। আর এভাবেই খেতে খেতে হঠাৎ করে জিওনের ভীষণ লেগে যায়। খাবার ছিটকে ওর বাবার মুখে অবধি লেগে যায়। পরের সিন শিফট করে এখানে উঞ্জের ফ্যামিলিতে। উঞ্জের মা এখনো ওর মায়ের ওর ছেলের ওপর রাগ করে রয়েছে। আর ওর বাবা সর্বক্ষণ ওর মায়ের দেখভাল করতো, তাই ওর মাকে মানানোর চেষ্টা করছে। এরপর সেখানে জিহে আসে, ওদের কাছে ফল দিয়ে যায়। এখানে একটা জিনিস ফিল করে, জিউনের বাবা জিউনকে কিন্তু খুব ভালোবাসতো আর এভাবে মা বাবাকে ঠকাতে ওরও খারাপ লাগছিল। হঠাৎই জিউনের মা টুলের ওপর ওঠে আর টুল থেকে কাঁচের বাটি পাড়তে গিয়ে পড়ে যায়। আর জিউন ভয় পেয়ে মাকে কোলে নিয়ে বলে, তোমাকে কতবার বলেছি তুমি এরকম ভাঙা টুলে উঠবে না, আমার তাহলে কি হবে এক্ষুনি যদি পড়ে যেতে। এটা করে জিউনের মা বুঝতে পেরে যায় যে এটাই হচ্ছে ওদের মেয়ে। ওর বাবাকে বাইরে যেতে বলে। বড় বোন জিহে আর ওর বাবা বাইরে চলে যায়। এই মুহূর্তে জিউন আর ওর মায়ের মধ্যে কথোপকথন চলতে থাকে। মা বলে, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস, আমি ভাবতে পারিনি তোর সাথেও এমনটা ঘটেছে। তো তখন জিউন বলে, মা আমি তোমারই মেয়ে, তাই তোমার মতন হয়ে গেছি। এরপর ওর দিদি আর ওর বাবাকে বলে, বাবা তোমার একটুও কষ্ট হচ্ছে না, তুমি কি করে এই সমস্ত ঘটনা সুন্দরভাবে মেনে নিচ্ছে। তখন ওর বাবা বলে, আমি কিছুই করতাম না, খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতাম।
এদিকে ওর মায়ের প্রচন্ড গিল্টি ফিল হয়। ওর মা পুরো ব্যাপারটা ওর বাবাকে এসে জানায়, মানে ওর দাদুকে, জিউনের। জিউনের দাদুকে বলে যে ঘটনাগুলো আমাদের মধ্যে দিয়ে গেছে, আজকে আমাদের মেয়ে জিউনও সেই প্রবলেমটা ফেস করছে। এরপরে সুন্দর আকাশে তারা দেখা যায়। আর এদিকে উঞ্জের কাছাকাছি আসার আবারও এখানে চেষ্টা করে জিয়ংজা, খুব চিপকো হতে থাকে। এরপর হঠাৎই জিউনের কাছে ফোন আসে। জিউন এখানে উঞ্জেকে ফোন করে, ফোন করে বলে আমি আজকে এর আকাশে তারা দেখলাম, আমি একটা ডিসিশন নিয়েছি। তখন ও বলে যে হ্যাঁ বলো কি। তখন বলছে ইনস্ট্যান্টলি কিছু করব না, শুধু একটা কথাই বলবো, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। এটা শোনার পর জিউনের মনে যেন একটু সাহস আসে। এদিকে আমরা এখানে ক্যাফে মালিক মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু আবারও এখানে ইয়ংশকের সাথে দেখা করতে আসে। ইয়ংশক বারবার করে ক্ষমা চায় আর বলে আমার দেরি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মিঞ্জু বলে কি করে মাফ করি, দেখো আকাশে কি সুন্দর তারা, তাও তুমি দেখি দেরি করেছো। তারপর জিহেকে দেখি, জিহে এখানে চিপসের প্যাকেটে অনেকগুলো লটারি পায় আর আকাশে তারার দিকে তাকিয়ে বলে আমার মনের সব উইশ প্লিজ ফুলফিল করে দাও। পরের সিনে আমরা শিফট করি ক্যাফেতে, যেখানে আমরা দেখি মিনহিয়ক আর এখানে উঞ্জে গল্প করছে। ওরা এখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। জিউন একটা কথা বলে, জানি না কি হবে, তবে জিহের আজকে একজন বন্ধুর বাবা মারা গেছে, ও কাজের পর সেখানেই যাবে। এরপর ওকে বলে যে আচ্ছা তোমার বাড়িতে কে আসছে, তখন ও বলে মিনহিয়ক আসছে, তাহলে আমাকে কিছু গোছগাছ করতে হবে। তাই ও নিজের ঘরের জিনিসপত্র সব লুকিয়ে দেয় আর একটা ছেলের রুমে যা যা থাকে সেই জিনিসগুলো বের করে রাখে, কারণ ও বুঝতে পারে যদি কোনোভাবে মিনহিয়ক এখানে সন্দেহ করে। এরপর হঠাৎই মিনহিয়ক আর ওর সাথে উঞ্জেও চলে আসে। এখানে কোনো ক্রমে উঞ্জে একটা ছবি লুকিয়ে দেয়। মিনহিয়ক বলে তোমার ঘরে এত পারফিউম কেন দিয়েছো। এরপরও ওখানে গেস করে যখন এখানে জিউন মেয়ে রূপে থাকতো তখন উঞ্জে আসলে ওর জন্য ফুল নিয়ে আসতো আর তারপর ওর চুপচাপ সোফায় বসে পড়তো আর জিউন ওর জন্য অনেক ভালো মন্দ রান্না বান্না করতো। তো হঠাৎই পুরনো কথাগুলো এখানে উঞ্জের মনে পড়ে যায়। উঞ্জে এরপর ওরা তিনজনে মিলে একসাথে ড্রিঙ্ক করে আর খাবার দাবার খায় আর খুব মস্তি করে, বলে দারুণ হয়েছে সব রান্না বান্না, তুমি একা রান্না করেছো। তখনও বলে হ্যাঁ তো কি হয়েছে। এরপর হঠাৎই ওইখানে আমরা দেখি যে ইউরি চলে আসে। ইউরিকে দেখে ও জড়িয়ে ধরে, যেটা দেখে মিনহিয়কের একটু অড লাগে। তো পুরো ব্যাপারটা সামাল দেওয়ার জন্য উঞ্জে কোনো অজুহাত খোঁজে, বলে যে আমরা হঠাৎই এখানে ইউনিকর্ন পেয়ে গেছি, তাই ও একটুখানি অন্যরকম। এরপর ব্লাইন্ড ডেটের কথা হয়, বলে যে তোমাদের দুজনের ব্লাইন্ড ডেটে দেখা হয়েছে না, কারণ সেই মুহূর্তে এখানে ইউরির একটু নেশা হয়ে গেছিল, তাই ইউরির মুখ ফসকে এই কথাগুলো বের হয়ে যায়। এদিকে জামার মধ্যে সস পড়ে যায় জিউনের, জামা চেঞ্জ করতে ও রুমে চলে যায় আর খালি গা অবস্থায় ইউরির মুখে হাত দিলে ইউরি লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। ওদের দুজনকে এদিকে একসাথে ইউনজে দেখে নেয়, ভাবে যে অ্যাকচুয়ালি ওরা তো এখন মেল ফিমেল, তাহলে ওদের মধ্যে কি কিছু চলছে। এরপর মিনহিয়ককে দেখতে পায়। মিনহিয়ক বলে তুমি আমার জন্য 4 নম্বর ইউরি। অ্যাকচুয়ালি মিনহিয়ক প্লেবয় টাইপের একজন ছেলে ছিল। তো এটা দেখে ইউরির খুবই ইরিটেটিং লাগে। পরের সিনে ওরা রুমে ফিরে আসে। এরপর বলে অনেকটা রাত হচ্ছে, আমাদের উচিত যে যার বাড়ি যাওয়া। আর এরপর রুমের ভেতর ঢুকে গেলেই জিউনা ইউরিকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ইউনজের মাথায় আসে আর বলে ওরা ছোটবেলার বন্ধু, ওরা কখনোই এরকমটা করতে পারে না। ছি ছি, আমি এসব কি ভাবছি। হঠাৎই সেই দিন জিউন কিছু একটা ফিল করে আর বলে তুমি শুয়ে পড়ো। কিন্তু জিউনকে এতটাই হ্যান্ডসাম ছিল ইউরি নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও কাছাকাছি এলে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। তারপর ওর মুখের কাছে এসে বলে তুমি কি ঘুমিয়ে গেছো, আমি তাহলে নিচে শুয়ে পড়বো। লজ্জায় ইউরি কোনো কথা বলে না। তারপরের সিনে আমরা জিহেকে দেখতে পাই। ওর বন্ধুর বাবা মারা গেছে, সেখানেই ও এসেছে। আজ হঠাৎ করে সেখানে ওর আবার ওই অংশকের সাথে দেখা হয়ে যায়। স্বাভাবিকভাবেই দুজন দুজনকে দেখে অবাক হয়। তারপর ফ্ল্যাশব্যাকে ওদের স্কুল লাইফের ঘটনা দেখানো হয়, যেখানে ইয়ংসক খুবই হ্যান্ডসাম একজন বয় ছিল আর জিহে ওকে মনে মনে পছন্দ করতো। জিহে ওর দিকে হাঁ করে চেয়ে থাকতো, ইয়ংসিয়কও চেয়ে থাকতো। অ্যাকচুয়ালি ওদের দুজনের মধ্যে স্কুল লাইফে একটা কিউট রিলেশনশিপ ছিল, যেটা এই মুহূর্তে ওরা একে অপরকে মুখে বলে কিছু প্রকাশ করতে পারছে না। তারপর সবটা জানায় আর পুরো ঘটনা এখানে জিহে এসে ইউরি আর জিউনের সামনে বলে। ওরা দুজনে জিহের পেছনে লাগতে থাকে, বলে তুমি আসল কাজের কাজই তো করে আসোনি, ইয়ংসিয়কের কি ফোন নাম্বার নিয়ে এসেছো, বা ওর কাছে কি এটা জেনেছো যে ওর এখন কারেন্টলি কোনো রিলেশনশিপ আছে কি না বা ও বিয়ে করেছে কি না। এই প্রশ্নের উত্তর সত্যি জিহে দিতে পারে না,
বলে তোমরা দুজন আমাকে পেছনে লাগছো, ঠিক আছে নেক্সট টাইম আমি অবশ্যই জেনে আসবো। এদিকে ইউরি তখন থেকে বারবার করে জিউনকে ইগনোর করতে থাকে। যখনই ইউরির কাছাকাছি জিউন চলে আসে, ও লজ্জায় লাল হয়ে যায়। আর ওকে এই অবস্থায় দেখে জিহে বলে, আমি বুঝতে পেরেছি তোমার গাল কেন লাল হয়েছে, তুমি নিজেকে দেখো। আর এটা দেখে ইউরি সত্যি নিজেকে নিজে ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা জিউনকে দেখি। জিউন এখানে একটা ফর্ম খুলে বসেছিল। তারপরের সিন আবারও শিফট করে এখানে এদের কলেজে। ইউনজে আর এখানে জিয়ংজা নিজেদের প্রজেক্ট ফাইনালি সাবমিট করে, আর যেটা দেখে ইউএস এর একটা বড় কলেজের পছন্দ এসে যায়। এরপর এখানে জিউন ইউনজের জন্য খাবার নিয়ে কলেজে হাজির হয়। আর সেখানে জিয়ংজা আর ইউনজেকে দেখে ও খারাপ ভাবে, মনে কষ্ট পেয়ে খাবারগুলো ফেরত নিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু জিউন টেনে ধরে বলে, তুমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে চলে যাচ্ছ কেন? আমি এই খাবারগুলো খেতে খুবই ভালোবাসি। আসলে জিউনের এখানে জিয়ংজা আর ইউনজেকে দেখে মনে মনে কষ্ট হয়। মনে হয় সত্যি ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। সেদিন রেস্টুরেন্টে একটা সুন্দর পার্টি হয়, যে পার্টিটা অ্যাকচুয়ালি ইউনজের প্রফেসর থ্রো করেছিল। কিন্তু হঠাৎই সেখানে ইউনজের পেটে ব্যথা করতে শুরু করে, আর ও ওখানে অজ্ঞান হয়ে যায়। ফোনের লাইনে ও প্রান্তে তখন জিউন ছিল। জিউন সবটা শুনতে পেয়ে এখানে হসপিটালে চলে আসে। আর হসপিটালে জিয়ংজা ইউনজাকে ভর্তি করে। ইউনজের মা বাবাও চলে আসে। সকলে মিলে এখানে ভাবতে থাকে যে জিউনই হয়তো কিছু করেছে। তোর বাবা জিজ্ঞেস করে, তুমি তো আগের দিনও পার্টি থেকে ওকে ড্রিঙ্ক অবস্থায় নিয়ে এসেছিলে, আজকেও কি তুমিই সঙ্গে ছিলে? পুরো বিষয়টাকে কোনো কিছু বলার আগে ওর মা বাবা ওকে ভুল বোঝে। আর এদিকে জিয়ংজা নতুন একটা নাটক শুরু করে। ও এমন একটা প্রিটেন্ড করে যেন ওই হচ্ছে ইউনজের গার্লফ্রেন্ড। আর ওর মা বাবা সেটা বিশ্বাস করতেও শুরু করে দেয়। সেটা দেখে জিউন রেগে যায়, বলে আমি ওর বন্ধু, আমি সব জানি, তুমি ওর গার্লফ্রেন্ড নও, তাহলে তুমি কেন ওর মা বাবার সাথে লাঞ্চে যাবে? এটা দেখার পর জংজা বলে, তো কি হয়েছে, নাই হতে পারি, তো তুমি জানো ওর গার্লফ্রেন্ড কে? এটার উত্তর কেউ দিতে পারে না। হঠাৎই তখন ইউনজের জ্ঞান ফিরে আসে। আর ওদের সকলকে এভাবে হ্যাপি ফ্যামিলির মতন দেখে জিওনের একটা গিল্ট ফিল হয়। ও বাইরে চলে আসে, নিজে একাকী ফিল করে। ইউনজে সবটা বুঝতে পেরে জিওনের কাছে এসে ওকে আশ্বস্ত করে। তখন ইউন বলে, তুমি বাইরে কেন বেরিয়ে এলে, তোমার যে শরীর খারাপ? ইউনজে বলে, আমি তোমার কাঁধে একটু মাথা রেখে ঘুমাতে চাই, আর কিছু না হোক, তুমি তো আমার ভালো বন্ধু। এরপর সেখানে আবারও জিয়ংরা চলে আসে, আর ওকে হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিউন নিজের স্কুলে গেছে, কারণ ও হয়তো আর স্কুল কন্টিনিউ করতে পারবে না, তাই স্কুলের লকার থেকে নিজের সমস্ত জিনিস বের করে নিয়ে চলে আসে। এরপর দেখি কলেজের ক্যাফেটেরিয়ায় ইউনজি আর জিয়ংজা একসাথে বসে কফি খাচ্ছে আর খুব হাসাহাসি করছে। ঠিক তখনই বলে, তোমার সবকিছুই ভালো লাগে আমার। আর ওখানে আবারও জিউন চলে আসে। স্কুলে ওদের দুজনকে একসাথে দেখে এবার প্রচন্ড রেগে যায়। আর এরপর এইসব নিয়ে আলোচনা হতে থাকে। আর তখনও এখানে রেগে গজগজ করতে থাকে। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওর গায়ের মধ্যে কফি চলে আসে, আর কফি নিজের গায়ে ছিটকে যায়। এখানে ইচ্ছা করে জংজা বলে, তুমি আমার শার্টটা ক্লিন করে দাও। যেটা দেখে জিউনের মাথা গরম হয়ে যায়। আর ওকে দেখে বলে, তোমার সাথে তোমাদের দুজনের কিছু একটা মিল আছে, যখনই কিছু হয় তোমরা দুজনে এরকম তাড়াতাড়ি চলে আসো কি করে? তখন ও বলে, আমি একজন সুন্দরী মেয়ে, আমাকে দেখে ইউনজের ভালো লাগতেই পারে। জিউন বলে, না, ওর গার্লফ্রেন্ড আছে, তুমি ওকে কেন এরকম ভাবে বিরক্ত করছো? এরপর রেস্টুরেন্টে তিনজন মিলে খেতে যায়, আর সেখানেও ইউনজোকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। দুজনে কম্পিটিশন করে ঝাল খাবার খেতে থাকে, কে কাকে হারাবে। আর এটা দেখে ইউনজে ভালোই বুঝতে পারে এরা দুজনে পাগলামো করছে। ঝালে এখানে কোঁকাতে থাকে। আর হঠাৎই এখানে ইউনজের ফিল হয় যে জিউন আবারও মেয়ে রূপে ফিরে এসেছে। ওকে দেখে ওর কিস করতে ইচ্ছা করে, আর বলে, আমি তোমায় কিস করতে চাই। কিন্তু এরকমটা তো সম্ভব নয়, তাই নিজেকে সামলিয়ে নেয়। এরপর জিয়ংজা চলে আসে। জিয়ংজা একটা ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটা তখন ওই মুহূর্তে ওখানে পড়েছিল। এর পরের সিন আবারও ইয়ংসেওককে দেখা যায়। ইয়ংসেওককে ফোন করে এখানে মিঞ্জু ডাকে, বলে তোমাকে আমার কিছু একটা দেওয়ার আছে। আর তখন ওকে একটা ঘড়ি গিফট করে, আর বলে, তুমি সবসময় দেরি করে আসো, এরপর থেকে এই ঘড়ি তোমার সময় মেপে রাখবে। তুমি আমাকে সরি বলতে চাও তাই না? আমাকে অযথা সরি বলার দরকার নেই, বলে ওকে কিস করে নেয়। আর এটাতে ইয়ংসেওক প্রচুর প্রচুর ঘাবড়ে যায়। তারপরের সিন আমরা এখানে শিফট করি জিনহের কাছে। জিনহে এখানে যেখানে চাকরি করতো সেখানকার প্রাইম কাস্টমার ছিল মিঞ্জু। ও অ্যাকচুয়ালি এখানে ম্যাচমেকার হিসাবে কাজ করত, মানে অ্যাকচুয়ালি বিয়ের ঘটক হিসাবে। তোদের কোম্পানি এরকমটাই করতো। তো এইসব নিয়ে ওর একজন বান্ধবী বলে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমার প্রচুর বিরক্ত লাগছে, তো তোমার জন্য বেস্ট অফ লাক, ভালো করে কাজ করো।
এরপর হঠাৎ করেও জিউনের সাথে কথা বলে। জিউন বলে, আচ্ছা তুমি একটা কথা বলো তো ইউন, যে তোমার সাথে কি জিউন ব্রেকআপ করতে চায়? তখনও বলে, হ্যাঁ ওরকমই কিছু বলছিল, এই মুহূর্তে সঠিক বলতে পারবো না। এরপর জিউন ঘুমিয়ে পড়ে। একটা জিনিস যে ফিল করে যে সত্যি জিউনের জন্য সবকিছু কিন্তু ইজি নয়। যেখানে ও একটা সাধারণ মেয়ে ছিল, তাই ও নিজের বোন ইউরির হেল্প নিতে চায়। ইউরিকে বলে, তোমাকে কেউ একজন পড়াতে আসবে আর তোমাকে তার সাথে পড়তে হবে। এরপর জিউনকে সুজিয়ে গাছিয়ে এখানে ইউনজে নিজের বাড়িতে নিয়ে আসে প্রাইভেট টিউটার হিসাবে, মানে ওর বোনকে পড়াবে বলে। তোর মা বাবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আর সত্যি সত্যি জিউন পড়াশোনায় ভালো ছিল, তাই ইউরিকে পড়াশোনায় হেল্প করবে বলে ঠিকও করে। এখানেও বলে যে ও নাকি মিলিটারিতে চাকরি করে। এ ধরনের মিথ্যে কথা ইউনজেই ওকে শিখিয়ে এনেছে। তাই ইউনজের শেখানো মিথ্যে কথাগুলি ওর মা বাবার সামনে বলে যে আমি মিলিটারিতে চাকরি করতাম আর এখানে এখানে পোস্টিং ছিল। এটা নিয়ে পরে ওদের মধ্যে হাসাহাসি হয়। তার পরের সিনে দেখি ইউরি প্রচুর ড্রিঙ্ক করেছে আর ও নেশায় আতুর হয়ে রয়েছে, তাই ওদের দুজনে মিলে ওখানে ইউরিকে আনতে যায়। আর ইউরি বলে, আমি জানি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমরাও তো এরকমটাই ভাবো তাই না? আচ্ছা তোমরা দুজনে এত ভালো রিলেশনশিপ কি করে গড়লে? এর পরের সিন আবারও আমরা ক্যাফেতে দেখি। ক্যাফেতে একটা ঘটনা ঘটে ইউরির সাথে। ইউরি এখানে ব্লাইন্ড ডেট করতে গেছিল, কিন্তু একজন টাকলা বয়স্ক লোক চলে আসে। আসলে ইউরির একজন সিনিয়র রাইটার দিদি ছিল, সে এইসবগুলো করার ওকে প্ল্যান দিয়েছে। আর ইউরি এটাতেই ফ্রাস্ট্রেটেড হয়ে আজকে ড্রিঙ্ক করতে শুরু করেছে। আর ঠিক পর মুহূর্তেই এখানে জিউনের কাছে মেসেজ আসে। জিউন বলে যে একটা ঘটনা ঘটেছে, তাই ওকে বাড়ি দিয়ে আসতে হবে। যতই হোক ও আমার ভালো একজন বন্ধু। এরপর জিউনকে ও শুইয়ে জামা কাপড় চেঞ্জ করতে যায়, কিন্তু হঠাৎই ওর মনে হয় যে না, ও একজন ছেলে, এটা করা ঠিক হবে না। ইউনজো বুঝতে পারে যে জিউনের জন্য এগুলো করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে ইউরি বলে, আচ্ছা ইউনজে, তুমি যদি ওকে নিতে না চাও, তোমাকে একটা কথা বলবো, জিউন যদি এরকম ছেলে রূপে থাকে, আমি ওর সাথে ডেট করতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? ইউনজি এই কথাটা শুনে মনে মনে খুব দুঃখ পায়, কিন্তু কাউকে কিছুই বলে না। তার পরের দিন সকাল হয়ে যায়। এখানে ইউরির ঘুম ভাঙে। ইউরি ঘুম থেকে উঠে মনে করে যায়, তারপরও নিজেই নিজেতে লজ্জা পায়। জিউন ব্যাপারটা খুব ক্যাজুয়ালি থাকার চেষ্টা করে, কিন্তু ইউরির ভেতরে ভেতরে একটা অদ্ভুত লজ্জা কাজ করছিল। তাই ও বলে যে তুমি কি ভাবছো? তার পরের সিনেও স্কুলের ঘটনাটা বলে দেয়। বলে স্কুলে একটা রাইটিং কম্পিটিশন হয়েছিল, যে কম্পিটিশনে তুই আর আমি দুজনেই পার্টিসিপেট করেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত তুই জিতে যাস আর আমি চান্স পাই না। তখন ইউরি বলে, হ্যাঁ তো সৌভাগ্যবশত হলেও তো আমি জিতেছিলাম, তুই আবারও কেন সেরকম কিছু চেষ্টা করছিস না? তারপর জিউনকে দেখা যায়। জিউন এখানে নিজের পুরনো ডায়েরিগুলো দেখতে থাকে। আর এটা দেখার পর ও বুঝতে পারে যে ইউরি প্রচুর থ্যাঙ্কফুল ওই ঘটনাটার জন্য, কারণ কোনো একদিন এই রাইটিং জগতে আসা শুধুমাত্র জিউনের জন্য। তার পরের সিনে আমরা ইউনজেকে দেখতে পাই। ইউনজে এখানে হ্যালুজিনেট করে যে ওর গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে দেখা করতে এসেছে। আর ঠিক তখনই মিনহিয়ক চলে আসে। মিনহিয়ক বলে, তুমি কিছু কি খুঁজে বেড়াচ্ছ? তারপর ওখানে জিউনও হাজির হয়। জিউনকে সামনে থেকে দেখে বলে, চলো আমি তোমাকে হেল্প করব ওর রিভেঞ্জ নেওয়ার জন্য, এরকমটা কেন হলো? এরপর ওর দিদির সামনে ইচ্ছা করে হট রূপে যায়, কারণ এখানে ইউরিকে ফাঁসানো হয়েছিল। ওর যে সিনিয়র দিদি ছিল তার আজকে বার্থডে ছিল। ওই রাইটার দিদি নিজের বার্থডেতে ইনভাইট করেছিল ইউরিকে, আর বলেছিল সঙ্গে করে তোর বয়ফ্রেন্ডকেও আনবি। ওখানে ওই কাকু টাইপ লোকটা চলে আসে। আর ইউরি এটা দেখে প্রচণ্ড বিরক্ত হয়, বলে আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই না। কিন্তু রাইটার দিদি ওকে জোর করে, বলে এই ছেলেটা খুব ভালো ভালো একজন পশু চিকিৎসক, তো তুই কেন এরকম করছিস, প্রচুর ভালো, ফিনান্সিয়ালি স্টেবল। আর ঠিক তখন ওখানে জিউন হাজির হয়। জিউন এখানে ইউরির বয়ফ্রেন্ড হিসাবে হাজির হয়। আর এই কাজটা করার জন্য অবশ্যই ওই ইউনজে আরও নিজের দিদি জিহের হেল্প নিয়েছিল, পারমিশনও নিয়েছিল। এদিকে ইউনজের মনে মনে একটা খারাপ লাগা কাজ করে। ও বলে, আমি তোমায় খুব মিস করছি, তুমি কবে ফিরে আসবে? বারবার করে ও এখানে জিউনকে হ্যালুজিনেট করে, কারণ এই মুহূর্তে জিয়ংজা জিউনের মতন হেয়ার কাট করে ওর চোখের সামনে হাজির হয়েছে। এদিকে ইউরির বয়ফ্রেন্ড সেজে জিউন তো ফাটিয়ে দিয়েছে। ওর দিদি অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম ছেলে ইউরি কি করে পেল। ইউরিও খানিকটা এখানে অস্বস্তি ফিল করে। আর ঠিক তখনই ওর দিদি ইচ্ছা করে কালো মুখ, থোতা মুখ ভোতা হয়ে যায়, বলে কিছু একটা ঘোটালা আছে।
এরপর ইউরি বলে, এত কথা বলার দরকার ছিল না, আমি কোনোদিন কাউকে ডেট করিনি। এত এত কথা বলতে গেলে আমার দিদি কিন্তু আমাকে সন্দেহ করতে পারে, তুমি সাবধানে থাকো। আর তোমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য তোমাকে এই ধরনের উদ্ভট কাজকর্ম করতে হচ্ছে। পরের সিন শিফট হয় জিয়ংজার কাছে। জিয়ংজা হাসতে হাসতে ইউনজের সাথে এমন একটা বিহেভিয়ার করে যেন এখানে ইউনজা কনফিউজড হয়ে যায়। ওর মতন হেয়ার কাট, ওর মতন একই রকম দেখতে। সেদিন জিউনের সাথে দেখা করতে আসে, দূর থেকে পুরো ঘটনাটাও দেখে, কিন্তু ওকে কেউ খেয়াল করে না। ওইটা দেখে নিজে মনে মনে কষ্ট পায় যে কেন এতটা খুশি ইউনজে ইয়ংজার সাথে। আসলে ও ওকে মন থেকে খুশি করতে পারছে না। সেদিনের ঘটনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এখানে জিয়ংজা দেখে নিয়েছিল যে জিয়নকে, মানে ওর গার্লফ্রেন্ডকে কিরকম দেখতে ছিল বা তার হেয়ার কাটও কেমন ছিল। তো সেদিন ওরা একটা ফটো ল্যাবে গিয়ে ছবি তুলেছিল, যেখানে ওদের দুজনের স্বপ্ন ছিল যে কোনো একদিন ওরা খুব ভালো মতন ডেট করবে আর সেই দিনটার ছবি মেমোরিয়াল হিসেবে রেখে দেবে। তো এইরকমই একটা দিনের ছবি ওদের কাছে ছিল। এরপর জিউন দুয়ে দুয়ে চার করে, সমস্ত কিছু ঘটনাও একের পর এক মেলাতে মেলাতে এটা ফিল করে যে জিয়ংজা ইচ্ছা করে সিডিউস করার চেষ্টা করছে ইউনজাকে। ইউনজা ওর প্রতি ইন্টারেস্টেড না থাকলেও জিয়ংজা বারবার ছিপকুর মতো ওর পেছন পেছন ঘুরছে। এরপর মিনহিওক বুঝতে পারে এটাও যে এখানে এর প্রতি ইউনজের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু জিয়ংজাও হার মানবার মেয়ে নয়। তারপর বলে যে আমি নিজেকে স্টপ করতে পারছি না। এরপর একটা ভিডিও দেখায়, যেখানে এটা দেখানো হয় যে ইউরির বয়ফ্রেন্ড হচ্ছে এখানে জিউন, আর এটা দেখিয়ে ইউনজেকেও কিছু একটা জেলাস ফিল করাবার চেষ্টা করে। তারপর সমস্ত ঘটনাটা মেলাবার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই ইউনজের বোন, এখানে ইউনা, ওর বোনের প্রেমে পড়ে গেছে আর ওকে ভালোবাসার কথা বলছে। উনা বলে যে তোমাকে আমি পছন্দ করি, কিন্তু তোমার সাথে আমার দাদার কোনো রিলেশন আছে, তাই না? তো এটা শোনার পর ও একটু ঘাবড়ে যায়, বলে না সেরকম কিছু নয়। তারপরের সিনে ইউরির জন্য প্রচুর রান্না বান্না করে এখানে জিউন নিয়ে আসে আর বলে সবকিছু আমি ঠিক সামলে নেবো। জিউন তখন একটা কথাই বলে, তোমার আমার জন্য এসব করার দরকার নেই। তারপরও নিজে অস্বস্তি ফিল করে বাইরে চলে যায়। এরপর ওকে বলে, আমি আসলে বুঝতে পারিনি তুমি এই ঘটনাটায় এতটা অস্বস্তি ফিল করছো। তার পরের সিন, এখানে মাথা খারাপ হয়ে যায় ইউনজের, কারণ ওই ছবিগুলো দেখে ভাবছিল যে হয়তো জীবনের সাথে ইউরি সত্যিই খুব ক্লোজনেস বাড়ছে। তাই জন্য এই ঘটনাটা পুরো বলে। আর এও বলে, আমি তোমার জন্য অনেক খাবার দাবার এনেছি, তুমিই বা এত খাবার দাবার এনেছো কেন? এরপর ইউনজে নিজের মনের সন্দেহর কথাটা জিউনের কাছে খুলে বলতে পারে না, শুধু বলে জানি না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করলো। আর জিয়ংজা একটা কথাই জিজ্ঞেস করে যে জিয়ংজাকে তোমার কি পছন্দ? ও কোনো উত্তর দেয় না। পরের সিন শিফট করে এখানে জিউনের এখানে ছবির কাছে। তো জিউনের ছবি দেখি ওর মা বাবার সেলনে এখানে ওরই মতন হেয়ার কাট করে দিতে বলে, কারণ রাতারাতি ওই একটা ছবিতেই জিওন বেশ পপুলার হয়ে গেছিল। তাই ও যেখানেই যাচ্ছিল তাই সেখানেই লোকেরা ওর ছবি তুলছিল, কারণ ইউরি এখানে খুব ভালো পপুলার একজন রাইটার ছিল। ইউরি বুঝতে পারে ঘটনাটা কোন দিকে যেতে পারে, তাই এরপর ওরা সবাই মিলে একটা প্ল্যান বানায়, যেখানে ওর দিদি ওর এখানে বই পাবলিশের দিন ওকে বলে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে হবে। আর ওরা দুজনে এখানে ডেটিংয়ের কিছু ছবি ইচ্ছা করে তোলে আর সেগুলো পোস্ট করে। কিন্তু এই পুরো ঘটনাটা দূর থেকে দেখে ইউনজার খুবই খারাপ লাগে, কিন্তু ওর করারও কিছু ছিল না। তার পরের সিনে জিহেকে দেখি, ও এখানে সিভিল সার্ভেন্টের এক্সামের এখানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলে ওর বস ওকে বকাবকি করে। তারপরের সিনে মিঞ্জুর কাছে এসে ইয়ংসেওক বলে, আজকেও আমার দেরি হয়ে গেছে, তবে আমাকে আর 5 মিনিট সময় দাও, আমি একটু আসছি। তখনই ওর ফোনে একটা মেসেজ আসে যে ওর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই মেসেজটা এখানে মিঞ্জুও দেখে নেয়। মিঞ্জে পুরোটা বুঝতে পেরে যায় যে কিছু একটা ঘটেছে, কারণ ওর বাবা অসুস্থ আর বাবা মারা যাওয়ার আগে নিজের ছেলের বউকে নিজের চোখের সামনে দেখে যেতে চায়। তো প্রথমে মিঞ্জু যখন এখানে ছেলের বউ রূপে হাজির হয় ইয়ংসেওকের, তখন ওর বাবা ভুল ভাবে যে ও হয়তো কোনো এখানে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হবে, কিন্তু সেরকমটা নয়। এরপর খুব আনন্দ সহকারে ইয়ংসেওকের মার বাবা মিঞ্জুকে মেনে নেয়। মিঞ্জু এখানে পুরোটাই কিন্তু অ্যাক্টিং করছিল, কারণ ওর আর ইয়ংসেওকের মধ্যে রিলেশন অত দূরও যায়নি আর ওরা বিয়ে করার মতো সিচুয়েশনে তো একদমই নেই। পরের সিনে ইউনজেকে দেখি, ইউনজের সাথে এখানে যে ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করে, এখানে জিউনকে যে ওর বোন পছন্দ করে সেগুলোই বলে যে আমার মা যাই ভাবুক না কেন, আমি জানি তুমি আর আমার ভাই দুজন দুজনকে ভালোবাসো আর তোমাদের দুজনের মধ্যে কিছু একটা আছে। জিউন বলে, তুমি চুপ করো, আমি একজন মেয়ে, তোমাকে যেই কথাগুলো আমি বলছি তুমি এগুলো কাউকে বলো না। তারপরের সিনে আমরা মিনহিয়ককে দেখি। মিনহিয়ক এদিকে কিন্তু ইউরির রাইটিংয়ের প্রচুর বড় ফ্যান ছিল।
ইউরির রাইটিং সকলেই ভালোবাসতো, যেখানে ইউনা থেকে শুরু করে মিনহিয়ক, জিউন, ইউনজা সকলেই হাজির হয় ওর বই প্রকাশের দিনে। আর বিশেষত ইউনজা এখানে নিজের বোন ইউনাকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়। তার পরের সিনেই আমরা এখানে ইউরির দিদিকে দেখতে পাই। ওই দিদিটা এখানে ওর বয়ফ্রেন্ড জিউনকে দেখে বলে, আরে তুমি ইউরির বয়ফ্রেন্ড না? এই এই সবাই এদিকে এসো, এই হচ্ছে আমাদের উঠতি রাইটার ইউরির বয়ফ্রেন্ড। তো ওরা হচ্ছে নিউলি কাপল, ওদের দুজনকে একসাথে ছবি তোলা হোক। আর সঙ্গে সঙ্গে প্রত্যেকে ওদের ছবি তুলতে শুরু করে। এরপর এটাও বলে ওদের দুজনকে কিস করতে হবে। আর ইউরি টেনে ধরে জিউনকে কিসও করে নেয়, কারণ ওখান থেকে বাঁচার কোনো পথ ছিল না। এটা দেখার পর জিউনের আর বলার কিছু থাকে না, কিন্তু ইউনজে অবাক হয়ে যায় আর ঘাবড়ে ওঠে। এদিকে এই সমস্ত ছবি সবাই দেখতে পাচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়া। তারপরের সিনে জিহেকে দেখতে পাই, ও একটা রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্টে ইয়ংসিয়ক প্রায় দিনই খেতে আসতো, তাই ও ইয়ংসিয়কের জন্য এখানে ওয়েট করতে থাকে। ইয়ংসিয়ক এই পুরনো লাইব্রেরিটায় পড়াশোনা করত, কিন্তু এই মুহূর্তে নিজের পড়ায়ও কনসেন্ট্রেট করতে পারে না। জিহে ওই রেস্টুরেন্ট থেকে ইয়ংসিয়কের ঠিকানা পেয়ে ওর সাথে দেখা করতে আসে, কিন্তু ওকে বলে না যে তোমার সাথে দেখা করতে এসেছি, শুধু বলে যে তোমার খোঁজ পেলাম, তুমি এখানেই পড়ো বুঝি, তুমি এখানেই থাকো, তো তোমার ফোন নাম্বার নেওয়া হয়নি। আচ্ছা, তোমার পুরনো কথাগুলো মনে আছে? ইয়ংসক বলে, হ্যাঁ তুমি খুবই হাসাতে, সেগুলো কেন মনে থাকবে না। এরপর এখানে এটা জিহে বুঝতে পারে যে ওর টাইম ওয়েস্ট করা হচ্ছে, কারণ ও একজন স্টুডেন্ট, তাই ওকে একটা সিগারেটের প্যাকেট দিয়ে সেটাতে লিখেও যায় যে তুমি বেশি খেও না, চলে যায়। এর পরের সিনে মিনহককে দেখি। মিনহক দূর থেকে দেখে ইউরি প্রচুর ড্রিঙ্ক করছে, কারণ ইউরি একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়ে গেছে। এখানে একদিকে ওর বেস্ট ফ্রেন্ড একটা ছেলেতে পরিণত হয়েছে, আর সেই ছেলেটাকে ওকে বয়ফ্রেন্ড হিসেবে সকলের সামনে আনতে হচ্ছে, সেটাই ওর জন্য অস্বস্তিকর সিচুয়েশন। এর পরের সিনে ইউনজে বাড়ি ফিরে আসে। ইউনজেকে বলে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, বাবার জিনিসপত্র মা সব ঘর থেকে ছুঁড়ে বের করে দিয়েছে। কারণ কি না, ওর বাবা জুয়া খেলেছে আর তাতে হেরে গেছে, তাই নিজের টাকা এভাবে নষ্ট করার কারণে ওর বাবাকে ওর মা ঝগড়া করে বের করেছে। আর ওর বাবা ওখানে মোবাইলে মেসেজ করে লিখে দেয় বইয়ের কোন কোন পাতায় কত কত টাকা আছে, টাকাগুলো নিয়ে চলে আয়, আজ রাতে আমি হোটেলেই থাকবো। ইউনজে বুঝতে পারে না মা বাবার ঝামেলাও কি করে মেটাবে। এদিকে মিনহকের সাথে ইউরি ক্লোজ হয়ে যায়। মিনহক বলে, তোমাকে দেখে আমার খুবই ইনোসেন্ট মনে হয়, সত্যি কথা বলো তো, তুমি আমার বন্ধু হতে চাও না? আর তুমি আজকে ড্রিঙ্ক কিবা করেছো কেন? এরপর ওকে কিস করে নেয়। ইউরি বলে, আরে আমার ওটা প্রথম কিস ছিল, তুমি আমাকে কিস করলে কেন, বলে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আর ঠিক তখনই রাস্তার পাশ থেকে ওরা ইউনজেকে যেতে দেখে। ইউনজেকে ইউরি একটা হোটেলে ঢুকতে দেখে প্রচুর সন্দেহ করে। এরপর জিউন ওর মাকে বলে, মা তোমার কাছে একটা রিকোয়েস্ট করব। মা বলে, কি? বলে, আমি এখানে তোমার এই হেয়ার কাট এইসব পার্লারের কাজ শিখতে চাই। আর ঠিক তখনই ইউরির ফোনটা যায় জিউনের কাছে। জিউন ছুটতে ছুটতেই হোটেলে আসে। দূর থেকে ওরা দুজন তিনজনে মিলেই দেখে যে ইউনজে হোটেল থেকে বের হচ্ছে। ইউরি ছুটে গিয়ে বলে, তুমি কোন মেয়ের সাথে ছিলে? জিউনকে দেখে ওরা অবাক হয়ে যায়, বলে, আমি টাইম দেখেছি, তুমি প্রায় 6-7 মিনিট পর বেরোলে, তুমি কি করছিলে? জিউন এরপর কাঁদতে শুরু করে। এটা দেখে ইউনজে বলে, ঠিক আছে চলো আমি তোমাকে প্রুফ দিচ্ছি, বলে দরজা ঠকঠক করে। তখন একজন অচেনা লোক বেরিয়ে আসে রুম থেকে, তার পাশের রুমে ঠকঠক করে, বলে, এখানে আমার বাবা আছে। আর সৌভাগ্যবশত তোর বাবা রুম থেকে বেরিয়ে আসে, বলে, বাবা তোমাকে কতক্ষণ দেখিনি, বলে আদর করতে থাকে। বেচারি ইউরি এরপর লজ্জা পেয়ে যায়, কারণ নিজের বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ব্রেকআপও একটু হলেই ঘটিয়ে দিচ্ছিল। এরপর এখানে জিউনও ক্ষমা চেয়ে নেয়। ইউনজে বলে, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? জিউন বলে, সেরকম কিছু নয়, একটা কথা বলো তো, তোমার জুনিয়র ওই মেয়েটা জিয়ংজা, ও কি তোমাকে পছন্দ করে, তোমাকে কাছাকাছি আসার চেষ্টা করছে? এটা দেখে ইউনজে বলে, আমারও তো সেদিন তোমাকে দেখে খুব জেলাস ফিল হয়েছিল, যেদিন তুমি ইউরেকে কিস করেছিলে। যাই হোক, এসব সিলি ব্যাপার না ভাবাই ভালো। তার পরের সিনে ইউনজা দেখতে পায় ওর বাবা অদ্ভুত রকম সেজে গুজে ওর মায়ের সামনে এসেছে, আর অদ্ভুত রকম ভাবে ডান্স করতে শুরু করে, যেটা দেখেও ওর মা ওর বাবার সাথে ডান্স করতে শুরু করে, আর ওদের দুজনের ঝগড়া মিটে যায়। আর এই ঘটনা থেকে প্ল্যান আসে এখানে ইউনজের মাথায়, তাই ও জিওনের সামনে ওর বাবার মতনই ওরকম সেজে ডান্স করার চেষ্টা করে। আর যেটা দেখে সত্যি সত্যি জিওনেরও প্রচুর হাসি পেয়ে যায়, আর ওরা দুজনেই অদ্ভুতভাবে ডান্স করতে শুরু করে। তারপর ওরা ডান্স করতে করতে নিজেদের মধ্যে মত্ত হয়ে যায়। ঠিক তখনই একটা গাড়ি এসে সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে জিয়ংজা বেরিয়ে আসে, আর জিয়ংজা জানায়, আমি তোমাদের এই ফ্ল্যাটে শিফট করছি, 202 নাম্বার রুমে।
এটা শোনার পর জিউন অবাক হয়ে যায়, সাথে ইউনজাও, কারণ জিওন ওই একই রুমে থাকতো। জিওনের পর ঘাবড়ে যায়, ড্রাইভারকে চলে যেতে বলে, আর জিয়ংজা বলে তোমরা দুজনে আমাকে আমার রুম গোছাতে হেল্প করো। তোর সমস্ত কাজেই ইচ্ছা করে ইউনজেকে কাছে টানার চেষ্টা করে, আর জিউন সবকিছু থেকে ইউনজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যেন কোনোভাবেই জিয়ংজার কাছাকাছি যেতে না পারে। এটা জিয়ংজা বুঝতে পারে না, আর জিউন এটা বুঝতে পারে যে এই আপদটা কেন এখানে এসেছে। এরপর কোনো কাজ যখনই ইউনজেকে সঁপে দেয় জিয়ংজা, তখনই সেটা কেড়ে জিউন করে দেয়, কারণ ও চায় না ওর বয়ফ্রেন্ডকে কোনোভাবেই আবারও সিডিউস করুক জিয়ংজা। তারপরও কটমট করে তাকিয়ে থাকে ইউনজের দিকে। এরপর নিজের জামা খুলে অদ্ভুত রকম অ্যাটিটিউড করতে থাকে জিয়ংজা, যেটা দেখে জিউন প্রচুর রেগে যায় আর ওর দিকে কটমট করে তাকিয়ে থাকে। তারপর বলে তোমার কাজ নিশ্চয়ই হয়ে গেছে, তোমার ঘরও শিফট হয়ে গেছে। তারপর বলে আমি আসছি। এর পরের সিনে ইউরিকে দেখি। ইউরি ঘুম থেকে উঠে ওর মনে পড়ে যায় আগের দিন রাত্রিরে ও ড্রিঙ্ক করেছিল যখন মিনহক ওকে জোর করে কিস করেছে, আর এই ঘটনাটা মনে পড়ার পরও অস্বস্তি ফিল করে। এদিকে মিনহকের কাছে এসে মিনজু এই ঘটনাগুলো দেখায় আর বলে তোমাকে কেউ একটা স্টক করছে, তোমাদের কিসিং ছবি। তারপরে এখানে দেখি মিনজুর সাথে দেখা করার জন্য ইয়ংসেওকের মা এসেছে, আর ওর জন্য জুসও নিয়ে এসেছে। মিনজু কিন্তু ইয়ংসেওকের মায়ের সাথে খুবই নর্মালভাবে দেখা করে আর কথাও বলে যে তুমি এখানে কেন এসেছেন আপনি এত কষ্ট করে। তো ইয়ংসেওকের মা বলে তুমি আমার ছেলের বউ হতে যাচ্ছ, তাই তোমাকে হেলদি খাবার দিতে এসেছি। এরপর জিয়ংজা জানলার পর্দা টর্দা লাগায়, আর ঠিক তখনই একটা বই খুঁজে পায়, যে বইটার মধ্যে জিউন আর ইউনজের পুরনো ছবি ছিল। ছবিটা দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায়। এদিকে জিওনের সাথে সাথে ইউনজেকেও প্রচুর খাটাখাটনি করতে হয়। এখানে জিয়ংজার উঞ্জের ছবিগুলো ওরা দুজনে খুঁজে পায়, যেখানে ডায়েরিতে ওই ছবিটা ছিল। হঠাৎই জিউনের মাথায় আসে আচ্ছা তাহলে জিয়ংজা সেদিন ওর মতন ফলস চুল লাগিয়ে গেছিল, যাতে করে ইউনজি ওকে দেখে জিওন ভাবে আর ওর কাছাকাছি চলে আসে। এর পরের সিনেও বাবাকে দেখতে পায়, বাবা সোফায় শুয়ে রয়েছে। বাবাকে বলে তুমি এখানে কেন শুয়ে? ওর বাবা বলে আমি ত্যাগ স্বীকার করছি, যাতে আমাকে এই অবস্থায় দেখে তোর মায়ের মনে মায়া মায়া হয় আর আমাকে ক্ষমা করে দেয়। এই ঘটনা দেখে ইউনজের হাসি পায় আর মনে মনে একটা ইন্সপিরেশনও পায়, কারণ ওর ভালোবাসার মানুষের সাথেও সেম এক রকমের প্রবলেম ওর চলছে। এরপর পুরনো ছবিগুলো দেখতে দেখতে বলে সত্যি জিউন আমি তোমাকে প্রচুর মিস করছি, জানি না কবে আমরা আমাদের ওই স্বপ্নের বাড়িটায় যাব আর একসাথে টাইম স্পেন্ড করব। ওরা একদা নিজেদের পছন্দের জায়গায় গেছিল আর সেখানে বইয়ে গল্পে পড়তে পড়তে নিজেদের ছবি ক্লিক করে। পুরনো ছবিগুলো দেখতে দেখতে ওরা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করতে শুরু করে। আর ঠিক তখনই ও ফিল করে আচ্ছা জিউন কি তাহলে চিরকালের জন্য ওর থেকে দূরে চলে যাবে? কি হবে ও যদি কোনোদিনই আর না মেয়েরূপে ফিরে আসে? পরের দিন সকাল হতেই জিয়ংজা আসে ডাস্টবিনে জিনিসপত্র ফেলতে, আর ঠিক তখনই বলে তোমাকে আর কাউকে একটা যেন একই রকম দেখতে, তোমার এত নিট ক্লিন এত সুন্দর রূপ কি করে হলো? তুমি হচ্ছ আসলে কিউট একজন কুকুরছানা, কিন্তু ইউনজি আমার জন্য পারফেক্ট। এই কথাটা শুনে রেগে মেগে জিউন ওখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই যে জিয়ংজাকে একটা স্কুলের ছেলে ভালোবাসতো আর ওকে বারবার করে দেখা করার চেষ্টা করে, কিন্তু জিয়ংজা বলে আমি তোমাকে পছন্দ করি না। তখন ওর জন্মদিন হওয়ার কারণে জিয়ংজা ওকে টুপিটা গিফট করে শুধু জাস্ট চলে আসে। তারপরের সিন শিফট করে জিওনের মায়ের সাথে। জিওনের এখানে যোগা প্র্যাকটিস করছিল। ওর মা বলে নিজের মনকে শান্ত রাখাটাই হচ্ছে আসল ব্যাপার, তুই এখানে ভালো করে যোগা প্র্যাকটিস কর। আর জিওন এখানে মায়ের কথা মতন যোগা প্র্যাকটিস করে। ওর মা যাওয়ার আগে একটা কথাই বলে যে আমরা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পার্সন, জানি ভয় একটা তো কাজ থাকেই, তবুও যদি কোনো দরকার হয় আমাকে ডাকিস, সব সময় চলে আসবো। জিউনের মনেও সেম ভয়টা কাজ করছিল। ঠিক তখনই ওর একজন পাবলিশারের সাথে দেখা হয়। এই পাবলিশার দিদির সাথে ওর আগেও দেখা হয়েছিল। এই পাবলিশার দিদি বলে যে ইউরি যে বইটা লিখেছে ক্রিস্টাল শুজ বলে, সেই বইটা খুব পপুলার হয়েছে। তুমিও কি এরকম কোনো বই লিখতে চাও? তুমি চাইলে আমার কাছে ওই বইগুলো দিতে পারো। সব খারাপের মধ্যে জীবনে একটা আশার আলো দেখতে পায় আর বলে থ্যাংক ইউ টিম লিডার বলে চলে যায়। এর পরের সিন আমরা একটা ড্রামাতে দেখি, যেখানে জিয়ংজা অভিনয় করছিল, ছোট্ট একটা রোল প্লেইং ছিল, আর জিউনকে ওর বয়ফ্রেন্ড বানিয়েছে, মানে ইয়াং মাস্টার। তো এরপর ওরা দুজনে ড্রামা করতে থাকে। এই ড্রামাতে ওদের অভিনয় করতেই হতো। তো কোনো ছেলে পাচ্ছিল না দেখে জিয়ংজা ফোন করে জিউনকেই ডেকে এনেছে। জিউন বলে আমাকে কেন ডেকে এনেছো? জিয়ংজা বলে তুমি হ্যান্ডসাম আর একটু মডেল টাইপের, তাই তোমাকে ডেকেছি। এরপর বলো তাহলে তুমি কি চাইছো আমি উঞ্জেকে ডাকি?
এই কথার কোনো উত্তর দেয় না। বলে, হ্যাঁ ইউনজেকে তো আমি ফোন করে ডেকেছি আমাদের ড্রামা দেখার জন্য। ইউনজে আসছে শুনে জিউন ওখান থেকে ছুটে পালিয়ে যায়। আর ওদের মনে পড়ে যায় যে কোনো এককালে জিউনও এই রকম ড্রেস পরে রোম্যান্টিক সিনে ছবি তোলার একটা আবদার রেখেছিল। আর হঠাৎই ওখানে জিয়ংজার সাথে ইউনজেকে অভিনয় করতে হয়। আর হঠাৎই একটা সিন আসে যেখানে ওদের দুজনকে কিস করতে হবে। কিন্তু এই কিস করার সিনটা আসার আগেই জিউন এখানে ইউনজে আর জিয়ংজাকে সরিয়ে দেয়। বলে, এই তুমি এখানে কি করছো? এবার দর্শকের সামনে একটা হিউমিলেটিং সিচুয়েশন চলে আসে। তো এখানে জিয়ংজা বলে, তুমি নাটক করো যে তুমি ওকে মেরে ফেলো, তাহলে আমাদের দুজনের মিল হয়ে যাবে। গল্পে জাস্ট এই অ্যাক্টিংটাই করতে হয়। আর ওকে মারে আর এমন একটা ভান করে, ইউনজেকে ইশারায় বলে তুমি মরে যাও, তাহলে আমরা এখানে অ্যাক্টিংয়ে জিতে যাব। তার পরের সিনে আমরা জিয়েকে দেখতে পাই। জিয়ে এই রেস্টুরেন্টে ওই বয়স্ক ঠাকুমার হাতেটাতে কাজ করে দেয়, শুধুমাত্র ইয়ংসিয়কের খোঁজ নেওয়ার জন্য। ওই বয়স্ক মানুষটা বলে, তুমি এখানে কেন কাজ করছো? পড়াশোনা করবে? তুমি ইয়ংসিয়কের খোঁজ করছো? কিন্তু ইয়ংসিয়ক তো অনেক দিন আসেনি। ও খাবার যখন খেতে আসে আসে 2-3 দিন, কিন্তু 2-3 দিন আসেও নি। এরপর লাইব্রেরিতে গিয়ে ওই ইয়ংসকের জন্য ওয়েট করতে থাকে। ইয়ংসক ওখানে চলে আসে। আর ওই বয়স্ক ঠাকুমা বলে, কোনো পুরুষ মানুষকে মিথ্যে কথা মানে নিজের অসুস্থতার কথা বললে ওরা কিন্তু সহজেই দুর্বলতা হয়ে যায়। তাই জিহে মিথ্যে করে বলে আমার পা ভেঙে গেছে। আর এই কথাটা শুনে ইয়ংসিয়ক ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজে হাত ধরে নিয়ে আসে। এরপর বাস স্টপেজ অব্দি ওকে এনে বলে, তুমি যাও, আমার পড়ার দেরি হচ্ছে। যখনই এখানে জিহে যেতে যাবে, তারপর ইয়ংসিয়ক আবারও চলে আসে, বলে আমি তোমায় আজ বাড়ি পৌঁছে দিই, আমার মন মানছে না। পরে সিন শিফট করে ইউরি আর জিওনের কাছে। ওরা দুজনে বলাবলি করছিল যে জানি না কেন আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে জিওন বলে, তুমি এটা বলো না যে তুমি আবার ইউনজেকের প্রেমে পড়ে গেছো। জিওন বলে, ধ্যাত, ও আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, এটা আমি কি করে করি? আরে আমার মিনহিয়ককে ভালো লাগছে। এটা শোনার পর জিওন একটু অবাক হয়ে যায়। বলে, আর ইউ শিওর যে ওই ছেলেটা কি তোমার পছন্দ? ঠিক আছে, আমি উঠলাম, যা পারো করো। এর পরের সিনেই দেখতে পাই যে ওয়াটার বাবল ওদের দরজার কাছে রাখা রয়েছে, আর সেগুলো নিয়ে জিউন খেলতে খেলতে বাইরে বের হয়। বাইরে হঠাৎই দেখতে পায় জিয়ংজার সাথে একটা ছেলের কথা কাটাকাটি চলছে। এটা সেই ছেলেটা যে ওকে বারবার প্রেম নিবেদন করছে, আর জিয়ংজা তাকে ফিরিয়ে দিয়ে বলছে, আমি তোমাকে পছন্দ করি না, আমি স্কুলের একটা অন্য ছেলেকে পছন্দ করি। ছেলেটি বলে, আমি জানি তুমি ইউনজেকে পছন্দ করো, কিন্তু ইউনজের তো। বলতে বলতেই তখনই জিওন এখানে জিয়ংজাকে প্রোটেক্ট করে। তারপরের সিনে আমরা দেখতে পাই কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা। সেদিন যে রাইটার বা পাবলিশার মহিলা এখানে জিওনের সাথে কথা বলছিল, আসলে পূর্বে ওদের দুজনের মধ্যে কথা হয়েছিল। যখন ইউরি এখানে লেখালেখি করত, জিউনও সেই সেম চেষ্টাই করে। তো এই পাবলিশার মহিলা তখন ওকে প্রমিস করেছিল যে ঠিক আছে, আমি দেখব কি করা যায়। এরপর জিয়ংজাকে প্রোটেক্ট করার পর জিয়ংজা প্রচুর খুশি হয়ে যায়। জিওনকে বলে যে তুমি খুবই ভালো মানুষ। জিহে ওখানে চলে আসে, আর জিহে মুখ ফেসকে কিছু বলতে যাবে, তখনই ওর মুখ টিপে ধরে। পরের সিনে ইউনজেকে দেখতে পাই। ইউনজে এখানে বলে যে মা আর বাবা তোমরা দুজনে আবারও এক হয়ে গেছো। তখন বলে, হ্যাঁ মা বাবা তো ট্রিপে গেছে, জানিস না তুই? ওর ছোট বোন ইউনা বলে আমিও পার্টিতে যাচ্ছি, আমি একটু পরে আসবো। কথাটা শোনার পরে ইউনজের মনে লাড্ডু ফুটতে থাকে। তারপরের সিনে আমরা এখানে মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু একজন ভালো মানুষকে চাইছে, যার সাথেও রিলেশন গড়তে পারে। ইয়ংসেওকের সাথে ব্যাপারটা পরবর্তীতে দেখা যাবে। এদিকে এই ফাঁকে ইউনজে একটা প্ল্যান করে ফেলে, যেহেতু ওর মা বাবা নেই তাই বাড়িতেও জিউনকে ডাকে, আর ওর সাথে সুন্দর একটা লাঞ্চের প্রোগ্রাম করে ফেলে। দুজনে মিলে মজ করে খাবার দাবার খাচ্ছিল। আর এখানে জিউন দেখতে পায় যে ওর স্বপ্ন হচ্ছে ইউএসএ গিয়ে পড়াশোনা কমপ্লিট করা, কিন্তু এই মুহূর্তে ও সেটা করতে চাইছে না। এরপর একটা দূরের এখানে একটা ইউনিভার্সিটি দেখিয়ে বলে যে আমি এখানে যেতে চাই। আর ঠিক তখনই ওর মা বাবা চলে আসে। মা বাবাকে দেখে ভয়ে ইউনজে জিউনকে লুকিয়ে দেয়। আর ওর মা বাবা বলে, এত খাবার দাবার, আমাদের এত দামি ড্রিঙ্ক কে খাচ্ছিল? তুই একা একা খাচ্ছিস? মা বাবাকে কোনো ক্রমে ঘরে লুকিয়ে দিয়ে জিউনকে ইউনজে ঘর থেকে বের করে দেয়। ওর মা বাবা বলে, এই খাবার দাবারগুলো কে খেয়েছে? মিথ্যে করে ইউনজে বলে বোন খেয়েছে, বোন ইউনা। আর ইউনার সাথে কথা বলতে বলতে ওখানে সামনে তখন একটা ঘটনা ঘটে। পরের সিন শিফট করে ইউরি আর মিনহকের কাছে। মিনহকের কাছে ইউরি নিজের কথা বলে, আমি একটা ফ্যাসাদে পড়ে গেছি, জানি না আমার কি করা উচিত, খুব টায়ার্ড লাগছে। তখন মিনহক বলে, এত ভয় পেও না, চলো ছোট। ছুটতে ছুটতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন অনেক রিল্যাক্স ফিল করবে, তখন কোনো কিছু নিয়ে আর দুশ্চিন্তা হবে না।
এই সেম কাজটা ইউরি করে। তো একটা ভালো বন্ধুতে পরিণত হয় ওরা। তারপরের সিনে জিউনকে দেখি। জিউনের রুমে সেদিন হট করে জিয়ংজা চলে আসে আর ওকে কিছু একটা গিফট করে। এটা দেখার পরও দেখে ওর জন্য প্রচুর ওই বাবল কিনে দিয়ে গেছে। এটা দেখে ও অবাক হয়ে যায় আর বলে, "আচ্ছা, মেয়েটা বড্ড চিপকু।" তার পরের সিন দেখানো হয় একটা বিদেশে, এখানে ওরা ইউএসএ এখানে রিসার্চের জন্য যাওয়ার জন্য অপরচুনিটি পায়। আর এই অপরচুনিটিটা ইউনজে আর জিয়ংজে এরা দুজনেই পায়। তার পরের সিনে আমরা আবারও শিফট করি ইয়ংসেওকের বাড়িতে। ইয়ংসেওকের বাবা খুবই অসুস্থ, শুধু বলে এত টেনশন নিস না, সিভিল সার্ভিস পরীক্ষা যদি পাশ করতে নাও পারিস তাও আমি খুব একটা দুঃখিত হব না, কারণ আমি মরার আগে আমার ছেলের বউয়ের মুখটা অ্যাটলিস্ট দেখে যেতে পেরেছি। তুই লাইফে স্টেবল হ, সেটা তো অবভিয়াসলি চাই, তা বলে নিজেকে কষ্ট দিয়ে নয়। ইয়ংসিয়ক এরপর ভাবুক হয়ে যায়। পরের সিনে আমরা মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু এখানে দূর থেকে ওর মা ডেট করতে আসে, ওর মায়ের ডেটটা বেচতে দেয়। ওর মা অল্প বয়সী ছেলেদের সাথে প্রেম করতো। তো এই ঘটনাটার জন্য এখানে জিহের হেল্প নিয়েছিল। জিহেকে বলে থ্যাংক ইউ। তখন বলে, আমার মা কি তোমাদের নামে কেস করেছে? জিহে বলে, হ্যাঁ করেছে তো, কারণ তুমি আর তোমার মা আমাদের একজন ভিআইপি ক্লায়েন্ট, মানে অ্যাকচুয়ালি এই ডেটিং অ্যাপসের। তারপরের সিনে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই, যে এখানে নিজের মৃত্যু দিবসের জন্য আগে থেকেই ছবি তুলে রাখছে আর নিজেই সেজেগুজে একা একা পিকচার ক্লিক করেছে। তারপরের সিনে দেখি এই ভদ্রলোকটা আর কেউ নয়, জিউনের দাদু। জিউনের মাকে এই ছবিগুলো দেখায় আর বলে, এই ড্রেসগুলো আমি পরেছি আর এই ছবিগুলো তুলেছি, তোরা চিন্তা করিস না। দেখ, এই ড্রেস পরে আমার নিজেকে নিজে কত ভালো লাগছে। তো একটা মেয়েদের পোশাক পরেছিল দাদু। এটা দেখে ওর মায়ের চোখে জল চলে আসে, শুধু বলে, আচ্ছা আমি যে ওর দিদা, এটা যদি কোনোদিন জিউন জানতে পারে তাহলে কি জিউন খুব কষ্ট পাবে? তো এটা শোনার পর ওর মা বলে, জানি না, এই কথাটা বলতেই তো আমার ভয় লাগছে, কারণ তুমি আজকে এত বয়স হয়ে গেছো, তুমি আর মেয়েতে রূপান্তর হওনি। জানি না ব্যাপারটা কিভাবেও মেনে নেবে। এদিকে বাইরে থেকে এই সমস্ত কথা জিওন শুনে নেয় আর মনের দুঃখে ছবিটা দেখে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর মা বাবাকে বলে, প্লিজ আমার কাছে আর তোমরা কিচ্ছু লুকিও না, তার মানে আমার কাছে আর কোনো আশাই নেই, আমি কোনোদিনই কি তাহলে মেয়ে রূপে আর ফিরতে পারবো না? তার মানে আমি যাকে এতদিন ধরে দাদু ভাবি, সে আসলে আমার দিদা। আমাকে এই কঠিন সত্যটা কেন লুকালে? আর কি কি লুকিয়েছো তোমরা আমার থেকে? এভাবে কাঁদতে কাঁদতে ও চেয়ারে বসে প্রচণ্ড মন ভেঙে যায়। আর ঠিক তখনই একটা ফোন আসে, কিন্তু নিজের ফোন রিসিভ করার মতো মানসিক অবস্থায় ওর ছিল না। পরের সিনে আমরা এখানে দেখি জিহে আর মিঞ্জুর মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়েছে। আর এখানে ওরা দুজনে একটা গল্প বলে, বলে তুমি কী রকম ছেলে চাও, আমি তোমার জন্য সেরকম মানুষই খুঁজবো। মিঞ্জু বলে, তুমি টেনশন নিও না, আমি যেরকম খুঁজি আমি তোমাকে ঠিক বলে দেবো কি টাইপের চাই। তুমি বলো তো তুমি কি ধরনের চাও? ঠিক তখনই জিহের ফোনে মেসেজ আসে, ওর একজন বন্ধুর বাবা মারা গেছে। আর ঠিক ওই সেম মেসেজ মিঞ্জুর ফোনেও আসে। তো এইদিকে আমরা দেখি হঠাৎ করে ইউনজের প্রচুর জ্বর এসেছে, সিঁড়িতেও অজ্ঞান হয়ে গেছে। ওকে ধরে ধরে কোনো ক্রমে জিয়ংজার রুমে নিয়ে যায়। আর এদিকে ইয়ংসিয়কের বাড়িতে জিহে দেখা করতে আসে। জিহেকে দেখে ও একটু অবাক হয়, তারপর বলে, বাবা অসুস্থ ছিল, বাবার অপারেশনের কথা ছিল, তার আগেই মারা যায়। আর ঠিক তখনই ওর মা কথা বলতে বলতে হঠাৎই ওখানে মিঞ্জু হাজির হয়। মিঞ্জুকে দেখে ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। মিঞ্জুর কথা শুনে এটা বুঝতে পারে মিঞ্জু বলেছিল ও হয়তো কোনো একটা ছেলে চুজ করা আছে, তাহলে ইয়ংসিওকে কি সেই? তার পরের সিন শিফট করে আবারও জিয়ংজা আর এখানে জিউনের কাছে। জিউনের খুব জ্বর এসেছে, জিয়ংজা ওর কাছ থেকে ছেড়ে উঠে যেতে পারছে না, কোনো একটা মানবিকতা যেন ওর কাজ করছে। এদিকে ওর পাশে বসে থাকতে থাকতে ওর কখন চোখ লেগে যায়, তাই ও জিউনের পাশেই শুয়ে পড়ে। এদিকে দুজনের মধ্যে মানে মিঞ্জু আর জিয়ের মধ্যে কথা হতে থাকে। জিয়ে বলে যে, আচ্ছা এটাই কি সেই ছেলে যাকে তুমি পছন্দ করো? মানে মিঞ্জুকে একটু হিন্টস দিয়েছিল যে আমি স্কুলের একজন মানে প্রথম ভালোবাসা কেউ একটা ছিল, তাকে আমি পছন্দ করতাম। তো ওদের দুজনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো এটা ক্লিয়ার করে মিঞ্জু। মিঞ্জু বলে, দেখা যাক ইয়ংসিওক কাকে পছন্দ করে, চলো আমরা দুজনেই এই রেসে থাকি। তার পরের সিনে আমরা ইউনজেকে দেখতে পাই। ইউনজে জিউনের বাড়িতে এলে জিয়ংজা রেগে গিয়ে ওকে চড় মারতে থাকে, ভাবে যে জিউন হয়তো ওকে জোর করে শুইয়েছে। দুজনের মধ্যে মারামারি দেখে ওদের দুজনকে থামাতে যায়। এখানে
ইয়ংজার সাথে লড়াই লেগে যায়, কারণ ও ভাবে যে হয়তো ওইখানে জিউনি ইচ্ছা করে ওর পাশে সে শুয়ে পড়ে। ঘটনা দেখে ইউনজে বলে, তোমরা চুপ করো, আমাকে পাগল করে ছেড়েছো। এরপর ইউনজে ওখান থেকে চলে যায়, বলে টেনশন করো না, তুমি এইবার পাশ করে গেলে, কারণ আমি সত্যিটা জানি। এরপর জিয়ংজা এসে জিউনের নামে অভিযোগ করতে থাকে উনজের কাছে। তো উনজে ব্যাপারটা জানতো আর বলে, আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে, আমিও ওর চুল টেনে ছিঁড়ে নিয়েছি। কথাটা শোনার পর ইউনজের কিন্তু জিউনের জন্যই চিন্তা হতে লাগে। তার পরের দিন আমরা শিফট করি এখানে জিউনের দিদি, ওর দিদি জিহের কাছে। জিহের সাথে এখানে মিঞ্জুর কথোপকথন চলছিল, সে দেখা যাক তাহলে কে জেতে, কাকে ও এক্সপেক্ট করে। এর পরের সিনে আমরা আবারও জিউনের মা বাবাকে দেখতে পাই। ওর মা বাবা এইবার এসে সমস্ত সত্যিটা বলে, যে তুই আমাদের কাছ থেকে কি কি জানতে চাস বলে ফেল, আর তোর দাদু তোর জন্য খাবার পাঠিয়েছে, আই মিন তোর গ্র্যান্ড মা মানে তোর ঠাকুমা। তো যাই হোক, এখানে আমরা প্রচুর কষ্টকর লাইফ কাটিয়েছি, আমার মনে হয় তোর বয়ফ্রেন্ডকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। জিউন এটা মেনে নেয়। পরের সিনে ইউনজেকে টানতে টানতে জিয়ংজা প্রফেসরের রুমে নিয়ে যায়, কারণ ওদের ইউএসএতে কর্নিং বলে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, যে ইনস্টিটিউটে পড়ার জন্য দীর্ঘ দিনের স্বপ্ন ছিল ইউনজের। ইউনজের সাথে এদিকে কলেজেই জিউন দেখা করতে চলে আসে। এখানে প্লেগ্রাউন্ডে বসে ওরা দুজনে গল্প করতে থাকে। ইউনজেকে আসলে জিউন এই কথাটাই বলতে এসেছিল, যে হয়তো আমি কোনোদিন আর মেয়ে নাও হতে পারি, বা যখন তখন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে মেয়ে ছেলে এরকম একটা গন্ডগোল হতেই থাকবে। তো ঠিক সেই মুহূর্তে ওর বান্ধবীদের ফোন আসে, যে কারণে কথাটা বলা হয়ে ওঠে না। ইউরি আর মিনহিয়ক ওদেরকে পার্টি দিচ্ছিল। ঠিক তখনই ওখানে আবারও জিয়ংজা এসে হাজির হয়, আর সকলে মিলে এখানে জিউনের গ্র্যান্ডমাদারের খাবার এনজয় করে। আর এখানে ওর গ্র্যান্ডমাদার ওর বন্ধু সকলকে ইনভাইট করে, যে আমার গ্রামের বাড়িতে তোমরা বেড়াতে এসো। তাই জিউনের সঙ্গে সঙ্গে এখানে জিয়ংজা, ইউরি, মিনহিয়ক আর ইউনজে সকলেই ওর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করে। আর সকলে অনেক মজা করে ওর দিদার বাড়িতেও বেড়াতে যায়। দিদার বাড়িতে যাওয়ার পরই সকলে নিজেদের রুম খুঁজে নেয়, বলে চলো খিদে পেয়েছে, তার আগে আমরা রুম ঠিক করে নিই। আর জিউনকেও দিদা বলে, তুই আমার সাথে আমার রুমে শুবি। এরপরও দিদা দেখায় যে দিদা প্রচুর স্কিন কেয়ার করতো, মানে যে লাইফটা উনি রয়েছে সেটাতেই প্রচুর এনজয় করে থাকতো। জিউন এটা দেখে এক প্রকার ইন্সপিরেশন পায়, কারণ দিদার ফেভারিট ড্রেসপত্র ওখানে ছিল। এরপর সকলে মিলে ফিশিং করতে যায়, যেটা ওদের একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হয়। সকলে মজা করে এখানে ফিশিং করতে থাকে। সকলের কষ্ট হলেও ব্যাপারটা সবাই এনজয় করার চেষ্টা করে। এরই মাঝে ওদের গ্র্যান্ডমাদার, অর্থাৎ এই মুহূর্তে যে দাদু রূপে রয়েছে, সে ওদেরকে প্রচুর ইন্সপিরেশন দেয়। আর এসবের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে হঠাৎ করে এখানে দেখি জিউন আর ওর দাদু একসাথে গল্প করতে আসে। দাদু বলে, তোর সাথে একটু একা কথা বলতে এলাম, কেমন লাগছে একজন ছেলে হিসাবে? আমি যেটুকু বুঝছি ওই ছেলেটি তোকে খুবই পছন্দ করে। প্রথমে জিয়ন লুকানোর চেষ্টা করলো, তারপর দাদুকে সব সত্যিটা বলে। ও দাদুকে জিজ্ঞেস করে, তোমার কষ্ট হয়নি, বা তোমার হাজবেন্ডের সাথে ব্রেকআপ, এই রিলেশন ভেঙে যাওয়া, এসব কিছু তোমাকে টলিয়ে দেয়নি? দাদু তখন বলে, জীবনে যেটা হবার সেটা হবেই, সে থাকার সে থাকবে, আর আমি আমার মতন করে এনজয় করার চেষ্টা করছি। তুই জানিস তোর গ্রেট গ্র্যান্ড মাদারও এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। তারপর একজনের নাম বলে, আর যেটা খুবই ফেমাস একজন মানুষ ছিল। এরপর হঠাৎই ঠিকানে আবারও উঞ্জেকে দেখতে পাই। উঞ্জে জিউন আর জিউনের দাদুর সামনে চলে আসে আর বলে যে আমি আপনাদের ফ্যামিলি সিক্রেট জানি। তারপরে হঠাৎ করে দাদুকে বলে, আমাদেরকে একটু একা ছেড়ে দাও, আমরা একটু কথা বলতে চাই। ইউনজের সাথে জিউন একা কথা বলতে চায়। তখন ঠাকুমা বলে যে হ্যাঁ ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি। এরপর ইউনজেকে সবটা সত্যি বলে, যে আমি আর কখনো হয়তো মেয়ে রূপে ফিরে নাও যেতে পারি, তোমার কোনো অসুবিধা হবে না তো? এটা কিন্তু আমার দাদু নয়, অ্যাকচুয়ালি ঠাকুমা। শুনে ইউনজি একটু অবাক হয় না, বলে যা হয়েছে হয়েছে, আমরা চলো এখন এনজয় করি। এবার অ্যাক্সিডেন্টের কথাটা বলি, যেখানে জিয়ংজার হাতে মাছের কাঁটা ঢুকে যায় আর ও প্রচুর কান্নাকাটি স্টার্ট করে, তাই ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। ইউনজি ওকে সঙ্গে নিয়ে আসে ইঞ্জেকশন দিতে, আর ও ভয়ে চিৎকার করতে থাকে। দুজনেই একটা গাড়ির জন্য ওয়েট করতে থাকে, আর ওই মুহূর্তে জিয়ংজা নিজের মনের কথা এক্সপ্রেস করার চেষ্টা করে ইউনজের কাছে, যে তুমি ওর জন্যই খালি চিন্তা করো, তুমি আমার সাথে ইউএসএ চলো না বেড়াতে যেতে। বলতে বলতে গালে কিস করে নেয়। ওখানে পাশে ড্রাইভার ছিল, সে দেখে নেয়। এরপরে রাতের বেলা বনফায়ার জ্বালানো হয়, যেখানে সকলে মিলে খাওয়া দাওয়া করবে। আর ওই ড্রাইভার মুখ ফসকে ওদের কিস করার কথাটা এখানে জিওনের সামনে বলে দেয়। জিউন মন খারাপ করে রুমে চলে যায় আর সমস্ত কিছু ভেস্তে যায়। ইউরিও প্রচণ্ড রেগে যায়।
এরপর জিউন আর ইউনজে দুজনে একা কথা বলতে যায়। ইউনজে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে। জিউন শুধু বলে যে আমি জানি না, হয়তো এটাই স্বাভাবিক একজন ছেলে আর মেয়ের পক্ষে। ইউনজে এটা শুনে তুমি বলে যে তুমি আমাকে এই চিনলে, আমি কিন্তু এরকম নই। ইউনজের মন ভেঙে যায়। জিউন এখানে মন খারাপ করে থাকে। ওর দিদা বলে যে আমি সবটাই বুঝতে পারছি। তখন ইউনজে বলে ঠিক আছে, আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। তখন একটা কথাই ওর দিদা বলে যে ওর লাইফটা কিন্তু খুব একটা সহজ নয়, তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলেই থাকো, নইলে কোনো ব্যাপার না। এরপর সকলে মিলে বনফায়ার করতে স্টার্ট করে, যেখানে জিয়ংজাও উপস্থিত ছিল। আর ইউনজে আর জিউন একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। পরিস্থিতি মহল খুবই গম্ভীর হয়ে যায়। কেউ কারোর সাথে ফ্রিলি কথা বলছে না, শুধুমাত্র জিয়ংজা ছাড়া। জিয়ংজা বলে আচ্ছা তুমি ওকে সবসময় চিপকে চিপকে থাকো কেন, তোমরা দুজনে কি একসাথে আছো? শুধু জিউন একটা কথা বলে আমি এটা জানি ওর গার্লফ্রেন্ড আছে। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। জিউন এরপর বিরক্ত হয়ে নিজের রুমে চলে যায় আর ও দাদুর পাশে গিয়ে শুয়ে পড়ে। এরপর ওরা দুজনে গল্প করতে থাকে। ইউরি একটা টাইমে বিরক্ত হয়ে নিজের রুমে যায়। এখানে এই মুহূর্তে রাতের অন্ধকারে শুধুমাত্র জিয়ংজা আর ইউনজেই একা বসেছিল। এরপর দুজনে কথা বলতে বলতে বলে আচ্ছা তুমি কেন যেতে চাইছো না? আর তুমি এমন করছো যেন কোনো কিছু ঠিক হয়নি, তোমার ফ্যামিলিও তো চায় আমাদের রিলেশন হোক, তোমার মাও তোমাকে খুবই ভালোবাসে। তোমার গার্লফ্রেন্ডের কি হলো? তোমার গার্লফ্রেন্ড তো প্রায় দেখাই যায় না, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমি কেন তোমার জীবনে আসতে পারি না? আর ঠিক সেই মুহূর্তে একটা চমৎকার ঘটে। একদিকে জিয়ংজা হাত টেনে ধরে ইউনজেকে বোঝাবার চেষ্টা করে যে ওকে ভালোবাসে। আরেকদিকে জিউন আবারও মেয়ে রূপে ইউনজের সামনে আসে আর বলে সরি, আমি ভুল করে দেরি করে চলে এসেছি, আমি এই তো ফিরে এসেছি তোমার কাছে। আর এরপর হঠাৎই জিয়ংজা অবাক হয়ে যায়। তো সেদিন রাত্রিবেলা হঠাৎ করেই দাদুর পাশে শুয়ে থাকতে থাকতে এটা ফিল করে জিওন যে ও আবারও মেয়েতে পরিবর্তিত হয়েছে। তাই ওখানে ওর দাদু অর্থাৎ দিদার রাখা একটা ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। আর যেটা দেখে ইউনজে আর জিয়ংজা দুজনেই অবাক হয়ে যায়। ওর পায়ের জুতো দেখেই প্রথমে ইউনজে এখানে কথা বলতে যায়। আর জিয়ংজা সন্দেহের বশে বলে সেই জুতোটা তো অ্যাকচুয়ালি জিহুন পরেছিল, তোমার পায়ে কি করে এলো? আর তোমাকে এরকমই বা লাগছে কি করে? এত রাতে কোথা থেকে এলে? অনেক প্রশ্ন করতে থাকে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিউন যখন এটা ফিল করে যে ও মেয়ে হয়ে যাচ্ছে, ও আসলে ওর দিদাকে এসবই বলছিল যে আমি নিজের লাইফকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর তারপরে যখন ও ইউনজেদের সামনে হাজির হয়, ইউনজে আর জিয়ংজা তো সত্যিই তখন ওই মুহূর্তে আকাশ থেকে পড়েছিল। এখানে কিন্তু ইউনজে ছুটে গিয়ে ওকে জড়িয়ে হাত টেনে ধরে বলে আমি এখানে চলে এসেছি। তো এটা দেখে জিয়ংজা বলে তুমি এখানে কেন এসেছো? তখন জিউন বলে ও আসলে আমারও এটা দাদুর বাড়ি, আর জিহুন হচ্ছে আমার ভাই। ও বাইরে থাকে, ও চলে গেছে হঠাৎ করেই না বলে, ওর একটা কাজ এসেছে। ইউনজের দিকে তাকিয়ে বলে ইউনজে আমরা চলো একসাথে যাই। এর পরের দিন সকাল হয়ে যায় আর সকলেরই ফেরার টাইম হয়ে যায়। এরপর সকলেই এখানে জিউনের দাদুকে থ্যাংক ইউ বলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপর বলে তোমরা আগে চলো, আমরা একটু আসছি। এরপর ওর দাদু ওদের দুজনকে দেখে বলে সত্যি তোমরা দুজনে তোমাদের দুজনকে যেন নজর না লাগে, তোমাকে দেখতে খুবই সুন্দর, বয়স কম, তুমি জানো না তোমার জন্য কি কি হতে চলেছে। জিউন শুধু একটা কথাই বলে আমি আমার মতন করে চেষ্টা করব ভালো থাকার। এরপর জিয়ংজা কিন্তু হার মানে না, বাড়ি ফিরে এসেও জিওনকে ডাকতে থাকে। জিওন কিন্তু এই বাড়িতে তখন ছিল না। এদিকে ইউরি আর মিনহিয়কের মধ্যে কিছু একটা চলছিল। তখন বলে যে তুমি এখানে থাকো, আমি একটু আসছি, কারণ ওর ঘর তখন অগোছালো ছিল। আর মিনহিয়ক চলে আসার কারণে দুজনে অস্বস্তি ফিল করে। আর ঠিক তখনই ওরা একে অপরের গায়ে পড়ে যায় আর সেখানে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। এরপরে আবারও ইউনজের সাথে ক্লোজ হয় জিউন। ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেটা কিছুটা হলেও কাটে। এখানে জিউন লুকিয়ে লুকিয়ে ওর রুমে ঢুকছিল আর নিজের রুমে আসার পর দেখতে পায় ওর দিদির সামনে বসে রয়েছে জিয়ংজা। ওর দিদিকে প্রশ্ন করছে যে জিহুন কোথায় গেল, জিহুনের জায়গায় এখানে জিউন কেন এলো। জিউন তখন সবটা ঘাঁকতে বলে আমি জানি না, ও বাইরে থাকে ইউএসএ তে আর এখনো চলে গেছে, ও আবারও পরে ফিরে আসবে। কিন্তু জিয়ংজা মানতে চায় না, বলে কেন হঠাৎ করে চলে গেল কেন? তো জিওন বলে আমি ওকে রুমে গিয়ে খুঁজবো। ছুটে ওর রুমে ঢুকতে গেলে জিওন বলে আমি এখন টায়ার্ড আছি, তুমি এই মুহূর্তে রুম থেকে যাও। তখন জিওন বুঝতে পারে যে সবকিছু সরাতে হবে। তখন ও নিজেকে নিজেই শাবাশি দিয়ে বলে যাক আজকের মতন তো অন্তত বেঁচে গেলাম।
এরপরে জিউন ভাবতে থাকে কি করে ও সিচুয়েশনটাকে কাবু করবে, কারণ জিয়ংজা এত সহজে হার মেনে যাওয়ার মেয়ে ছিল না। তার পরের সিনে ইউনজেকে দেখানো হয় কর্নিং ইউনিভার্সিটির কাগজপত্রগুলো নিয়ে দেখতে থাকে, আরও মনে মনে ভাবে তাহলে কি আমার যাওয়া উচিত। আর ঠিক তখনই ওর বোন ওখানে ইউনা চলে আসে, ইউনা এসব দেখতে পেয়ে যায়। তারপরের সিন আমরা আবারও শিফট করি জিউনের কাছে। জিউন মনে মনে ভাবে ছেলে হিসেবে আমি যখন ছিলাম ইউনজে তখনও আমার কেয়ার করতো, এখনো করে। এরপর হঠাৎই দেখতে পাওয়া যায় যে জিয়ংজার নামে কিছু বিল এসেছে, আর জিয়ংজা ভাবে যে এগুলো হয়তো জিহুনের, তাই ওর ঘরে তাকঝাক করার চেষ্টা করে। হঠাৎই দেখতে পাই ওই বাবল রাপারগুলো ফেলে দিয়েছে। তারপরের সিন আমরা ইয়ংসিয়ককে দেখতে পাই। ইয়ংসিয়কের মা ওর সাথে দেখা করতে আসে। বাবা মারা যাওয়ার পর ওর মনে অনেক সাহস জুগিয়ে ওর মা চলে যায়। তারপরের সিনে আমরা আবারও জিউনকে দেখি। জিউন কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল, যাতে কোনোভাবেই ও ধরা পড়ে না যায়। সেদিন ইয়ংসিয়কের মা ইয়ংসিয়ককে অনেক জিনিসপত্র দিয়ে বলে বাবা মারা যাওয়ার আগে বলেছিল তোকে বেশি চিন্তা না করতে। এদিকে জিউনের কাছে যে পার্সেলগুলো এসেছিল সেগুলো এক প্রকার সিক্রেট পার্সেল ছিল, যেখানে ওর গ্রেট গ্র্যান্ডমার ছবি ছিল, ওদের ফ্যামিলি হিস্ট্রি লেখা ছিল, আরও অনেক কিছু ছিল। দেখার পর হঠাৎই এখানে আমরা দেখতে পাই যে ইয়ংসিয়ককে। ইয়ংসিয়ক এখানে মিঞ্জুর সাথে দেখা করতে আসে। মিঞ্জুকে বলে তুমি খুবই সুন্দর আর ভালো, তোমাকে আমি থ্যাঙ্কফুল একটা ডিনার অর্ডার করতে চাই, আজকে রাতে চলো আমরা একসাথে যাই। তারপরের সিনে আমরা আবারও এখানে জিহেকে দেখি। জিহে নিজের অফিসে কাজ করছিল। এদিকে কলেজে ইউনজের সাথে জিউন দেখা করতে আসে, আর সেখানে জিয়ংজা খুব গায়ে চিপকে ছিল ইউনজুর, যেটা দেখে জিউন রেগে যায় আর ওর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে। ওরা দুজনে ডিসাইড করে আমরা পারফেক্ট কাপেলের মতন আজকে একটা সুন্দর দিন কাটাবো। তাই ওরা একসাথে খাওয়া দাওয়া, মিউজিক শোনা, অনেক কিছু করে, আর একে অপরের অনেক কাছেও আসে, যে মোমেন্টটা ওরা এতদিন ধরে মিস করছিল। খুব সুন্দর একটা দিন কাটায়। এই দিনটা কাটানোর পর ইউনজে আর জিওন মনে মনে খুশি হয়ে যায়। তারপর ওকে ছবি দেখায়, বলে এটা আমার গ্রেট গ্র্যান্ডমার ছবি, সে খুবই পপুলার মানুষ ছিল, সে শুধু নর্মাল একজন হাউসওয়াইফ ছিল, সেখান থেকে সে যখন পুরুষে পরিবর্তিত হয় অনেক বড় কাজ করে। তুমি জানো আকাশের তারাগুলোও হয়তো এরকম পরিবর্তনশীল, আমি যদি আবারও বদলে যাই। ইউনজে এটা শোনার পর বলে তাতে আমার কিছু যায় আসে না, কারণ জিহনও খুব ভালো মানুষ, সেও আমার ভালো বন্ধু হয়ে গেছিল। এখানে জিওন একটা প্রমিস করায়, আচ্ছা ইউনজে প্রমিস করো, তুমি কর্নিং ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া তোমার স্বপ্ন, তুমি ওখানে পড়তে যাবে। আর এই কথা শুনে ইউনজে ভালোবেসে ওকে ওই গলার হারটা গিফট করে, যেটা অনেক আগেই কিনে রেখেছিল। তো এখানেই ইউনজে ওকে বলে যে বেশ ঠিক আছে তাই হবে। তারপরের সিনে আমরা আবার ইয়ংসকের কাছে শিফট করি। ও মিঞ্জুকে বলে যে তোমাকে আমার কিছু কথা আজকে বলা আছে, তুমি ড্রিঙ্ক করছো না কেন, খাও খাও। তখন বলে না কিছু নয়। তখন ইয়ংসক বলে তোমার কাছে আমি ধন্য, আমার বাবার মৃত্যুর সময় তুমি যা করেছো, তুমি যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছো তার জন্য ধন্য, আর এই ঘড়িটা আমি তোমাকে ফেরত দিতে চাই। তারপরের সিন ইউনজের বাড়িতে দেখতে পাই, যেখানে ইউরি ওর বোন সমস্ত কর্নিং ইউনিভার্সিটির জিনিসপত্র দেখে বলে আমার ছেলে এত বড় ইউনিভার্সিটিতে যাবে। বাড়ির সকলে অনেক অনেক এক্সাইটেড থাকে আর খুশি হয়। এদিকে ইউনজে কনফিউজ ছিল যে জিউনকে ছেড়ে ওর কি যাওয়া ঠিক হবে। তারপর মনে মনে স্থিরতা আনে যে ঠিক আছে যাব। তারপরের সিনে আবারও জিহার ইয়ংসিয়কে দেখা হয়। ইয়ংসিয়কের হঠাৎ করে দেখা হয়, তখন বলে যে চলো আমরা একসাথে খেতে যাই। আচ্ছা এই ফুলগুলো কোথা থেকে এনেছো, তুমি কি ফুলগুলো আমাকে দিতে এনেছো? তখনও বলে যে হ্যাঁ। তখন এই মুহূর্তে অংশক বলে ফুলগুলো যদি আমাকে দিতে চাও আমি তোমার ফিলিংসের মূল্য এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু আমরা একজন ভালো বন্ধু হয়ে এই মুহূর্তে থাকতে পারি। এটা শুনে জিহে বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে রিজেক্টেড হয়ে মনের দুঃখে ড্রিঙ্ক করে। আর জিয়ংজাও ওখানে মনের দুঃখে চলে আসে, কারণ ও চোখের সামনে জিওন আর ইউনজেকে বেড়াতে যেতে দেখে। ও মনের দুঃখে ড্রিঙ্ক করে, এদিকে জিহেও ড্রিঙ্ক করে, আর দুজনে ড্রিঙ্ক করে ইমোশনাল হয়ে নিজেদের মনের কথা বলতে শুরু করে। কিন্তু জিহে মুখ ফসকে নিজের বোনের ওই সিক্রেট কথাটা জিয়ংজাকে বলে যায়, যে জিয়ংজা একটা তোমাকে সিক্রেট কথা বলি, আমার বোন জিউন আর জিহুন একই মানুষ, ও ছেলে আর মেয়ে দুজনেই। তারপরেই হঠাৎ করে ওখানে জিউন আসে আর নিজের দিদিকে ওখান থেকে ছুটতে ছুটতে নিয়ে যায়। কিন্তু নিজের কানে শোনা এই কথাটা শোনার পর জিয়ংজার হঠাৎ করেই হুঁশ ফেরে, যে না না, এখানে নিশ্চয়ই জিহের খুব নেশা হয়ে গেছিল তাই ভুলভাল বকছিল। এর পরের সিনে ও আবারও ভাবে যে না, এর আগে যখন ওর সাথে কথা বলেছি তখন তো ও ঠিকঠাক করে কোনো আনসার দেয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে। এরপর ওদের দুজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়ে যায়। জিউন বলে তুমি এত কিছু জানার পরও ইউনজের পেছনে পড়ে আছো,
অসভ্য মেয়ে, ওকে লাইন মারার চেষ্টা করছো। দুজনের মধ্যে আবারও চুলের মুঠি ধরে মারামারি শুরু হয়ে যায়। আর এরই মধ্যে জিহের ঘুম ভেঙেও পুলিশকে ফোন করতে যায়, আর তাতে লড়াই থামে। পরের দিন সকালে এসে ইউনজেকে বলে যে তোমার গার্লফ্রেন্ড দেখো আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে। ইউনজের কিন্তু জিউনের প্রতি কেয়ারনেস ছিল। তো ও গিয়ে জিউনকে ওষুধ টষুধ লাগিয়ে দেয়, জড়িয়ে ধরে বলে তোমার কষ্ট হয়নি তো? তখন ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর বলে জানি না, চলো আমরা একসাথে যাই। আর ঠিক তখনই রাস্তায় আবারও ওই ছেলেটা এসে জিয়ংজাকে ডিস্টার্ব করে আর বলে তুমি আমার সাথে দেখা করছো না কেন, কেন এরকম আমাকে ইগনোর করছো? আর ঠিক তখনই জিউন এসে জিয়ংজাকে প্রোটেক্ট করে, ঠিক যেমনভাবে জিহুন ওকে প্রোটেক্ট করেছিল। আর ওর এই অ্যাটিটিউড দেখে জিয়ংজার কিন্তু সন্দেহ হয়, ওই ছেলেটাকে ভাগিয়ে দেয়, ঠিক যেরকমটা জিহুন একদিন ইয়ংজাকে প্রোটেক্ট করে বাঁচিয়েছিল। এটা দেখার পর জিয়ংজা বলে আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে এভাবে বাঁচালে কি করে? এই বলেও হঠাৎ করেই জিহুনকে ফোন করতে শুরু করে। আর এদিকে জিহুন আর জিউন দুজনেরই কল নাম্বার তো একই ছিল, তাই ও ভুলবশত ফোনটা কেটে দিতে থাকে আর ভাবে এই না ধরা পড়ে যায় জিয়ংজার কাছে। জিয়ংজা ফোন দেখিয়ে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। এরপর জিউন উপায় না দেখে জিয়ংজার কাছে সমস্ত কিছু স্বীকার করে নেয়, বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমরা দুজনে একই পার্সন। হ্যাঁ, এই আমার নাম্বার আর জিহুনের নাম্বার একই, তো এটা দেখে তুমি কি করবে? এরপর সমস্ত কথা জিয়ংজাকে বলে। জিয়ংজা বলে কি অদ্ভুত তাই না? আচ্ছা এই ব্যাপারগুলো ইউনজে জানে? জিউন বলে হ্যাঁ সবটা জানে। এটা শোনার পর বলে তুমি ওকে বোকা বানাচ্ছ তাই না, তুমি ওকে ইউজ করতে চাও। তখন এটা শোনার পর জিউন বলে মোটেই এরকম কিছু নয়। সেদিনকা আবারও ইউনজে আবারও জিওনের জন্য প্রচুর খাবার দাবার কিনে নিয়ে আসে আর বলে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছি, তোমার দিদি নেই না, চলো আমরা রাত্রিরে একসাথে অনেকক্ষণ গল্প করতে করতে একসাথে খাবার খাই। তো খাবার খেতে খেতে হঠাৎই জিউনের মন খারাপ হয়ে যায়, বলে আজকে যা হয়েছে জানি না কি হবে। আচ্ছা জিয়ংজা আমার ব্যাপারে সব সত্যি জেনে গেছে। এটা শুনে ইউনজে বলে তো কি হয়েছে, কিছু হবে না, টেনশন করো না। এরপর জিউন বলে জানি না, তুমি প্রচুর কুল, এটুকু শুধু জানি তুমি বেস্ট বয়ফ্রেন্ড। এরপর বলে আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাও, বলে ওর কোলে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা ওর দিদি বাড়ি ফিরে আসে আর এসে দেখে ওখানে উনজে আর জিউন একসাথে রয়েছে। এরপর ধীরে ধীরে হঠাৎ করে দেখে জিউন আবারও ছেলেতে পরিবর্তিত হয়েছে। রাতের বেলা ঘুমের মধ্যে জিউন ওইটা দেখে চমকে যায়, বলে আমরা কি স্বপ্ন দেখছি, আমি আবারও ছেলেতে পরিণত হলাম? এদিকে নিজের জিয়ংজাই কথাগুলো ভেবে ভাবে যে হয়তো জিওনের কোনো মেন্টাল প্রবলেম আছে, তাই ও নিজেকে সাইকিয়াট্রিকের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে যায়, কিন্তু সেও কোনো আনসার দেয় না। এরপর ইউনজেকে সবটা বলে। ইউনজে বলে তুমি প্লিজ এই ব্যাপারটা নিয়ে কলেজের কাউকে কিছু বলো না। তার পরের সিনে আমরা দেখি জিউন মানসিকভাবে এইবার প্রচুর বিপর্যস্ত হয়ে যায়। ইউরিকে খবর দেয়। ইউরি এসে ওকে প্রচুর চেয়ার আপ করার চেষ্টা করে আর বলে আচ্ছা তোর মতন হ্যান্ডসাম ছেলেকে কেই বা ডাম্প করবে, আমি তো তোর পেছনে ঘুরঘুর করি, চল আমরা দুজনে অনেক জোরে দৌড়াই, দেখ মনটা অনেক ভালো হয়ে যাবে। বলতে বলতে এখানে জিউন ইউরির সাথে খুব জোরে রেস লাগায় আর রেসে ফার্স্টও হয়ে যায়। পুরনো সব কথাগুলোর মনে পড়ে যায়, কারণ ইউনজের সাথে ও এক প্রকারের অন্যায় করছে, ওর বারবার এটাই ফিল হতে থাকে যে আমি কোনো অন্যায় করছি না তো, তাই গিল্ট ফিলিংয়েও কেঁদেও ফেলে, কিন্তু মন অনেকটা এটাতে হালকা হয়। তাই ইউরিকে বলে থ্যাংক ইউ এটা করার জন্য। ইউরি বলে আমি তো জাস্ট সিচুয়েশনটাকে হালকা করার চেষ্টা করছিলাম। এটা সত্যি যে ইউনজে তোর জন্য অনেক কিছু করেছে, আর ইউনজের বিদেশে পড়তে যাওয়া উচিত, তুই তোর কর্তব্যটা পালন কর। ঠিক তার পরক্ষণেই এখানে আমরা জিয়ংজাকে দেখতে পাই। ইউনজে নিজের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয় যে ও কর্নিং ইউনিভার্সিটি ইউএসএতে যাবে না। এটা দেখে জিয়ংজা রেগে যায় আর বলে এটা খুব খারাপ করছো, নিজের কেরিয়ার কেন নষ্ট করছো, তোমার তো ওখানে যাওয়ার স্বপ্ন ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই জিউনকে, যেখানে ওর বাড়িতে পড়াতে এসেছে আর ইউনজের মায়ের সাথে গল্প করছে। ইউনজের মা এই ব্যাপারেই বলতে থাকে যে আমার মেয়ে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে, তুমি প্লিজ ওকে আর একটা মাস পড়াও ওর ফাইনাল এক্সাম অবধি। জিউনের ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই ও হ্যাঁ বলে আর ওর বাবা আর মা ওকে থ্যাংক ইউ বলে। তার পরের সিনে দেখি জিউন ওর বোন ইউরিকে পড়াচ্ছিল আর ইউরি পড়তে পড়তে বলে তোমার আর আমার দাদার রিলেশনে কি হবে, আমার দাদা ইউএসএ যাচ্ছে, তুমিও ওর সাথে চলে যাও, ওখানে এইসব ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় না, তোমরা ভালো থাকবে। আর এই সমস্ত কথা দরজার বাইরে থেকে ওর মা শুনতে পায়। ইউনজের মা শুনে এগুলো অজ্ঞান হয়ে যায় আর বলে তোমরা দুজনে কি সত্যিই রিলেশনে আছো, মানে দুজন ছেলে একে অপরের প্রেমে পড়েছে, এটা আগেকার দিনের মানুষের পক্ষে মেনে নেওয়াটা সত্যিই কঠিন। তাই ওরা দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যায় যে ইউনজের মাকে কি এক্সপ্লেনেশন দেবে। এই ঘটনাটা কিন্তু জিউনের খুব খারাপ লাগে, ওর দু চোখ জলে ভরে যায়।
তখন ইউনজে বলে, তুমি কাঁদছো কেন? আমি আসলে আমার মাকে এক্সপ্লেনেশন আজ দিতে পারলাম না, কিন্তু আমি সবটাই বলতে চাই। জিউন বলে, কোনো দরকার নেই, তুমি নিজের ঘরে নিজের মায়ের কাছে যাও। আজকে থেকে আমাদের দুজনের রাস্তা দুদিকে। এরপর কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে আসে। ওখানে জিয়ংজার সাথেও দেখা হয়। জিয়ংজা ওকে প্রশ্ন করে, বলে, তুমি একটা কথা বলো তো, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? ইউনজের স্বপ্ন ইউএসএ কর্নিং ইউনিভার্সিটিতে যাওয়া, কিন্তু শুধুমাত্র তোমার জন্য ত্যাগ স্বীকার করছে। ও ইউএসএ যেতে চায় না, তুমি এটা করতে পারো না। এটা শুনে জিউনের আরো গিল্ট ফিল হয়। মনে হয় যে ওর জন্য ইউনজের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরের দিন সকালে ইউনজের সাথেও দেখা করে। ইউনজেকে বলে, বসো, তোমার সাথে আমার কথা আছে। ইউনজে বলে, আমি ঠিক আছি। জিউন বলে, নাটক করার দরকার নেই। তখনও বলে, আমি সব জানি। তখন ইউনজে বলে, তুমি কি জানো? জিউন বলে, তুমি এটা কখনোই করতে পারো না। তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে একটা স্বপ্ন আছে, তোমারও স্বপ্ন আছে। তুমি এটা কেন করছো? আমার সাথে ব্রেকআপ করে দাও। আমি এই রিলেশনশিপটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাই না। ইউনজে বলে, আবারও ব্রেকআপ? আরে আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। জীবন বলে, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে হয়তো। তোমার মায়ের ওই অবস্থা দেখে আমার সত্যি নিজেকে অপরাধী বোধ হচ্ছিল। এটা ঠিক হচ্ছে না। আর তুমিও নিজের স্বপ্ন এভাবে ভেঙে ফেলতে পারো না। এখন থেকে তুমি তোমার নিজের পথে যাও, আমি আমার। ইউনজেরও মন ভেঙে যায়। ও কান্নাকাটি করতে শুরু করে। জিউন আর ইউনজে দুজনেরই মন ভাঙে, কিন্তু ওদের বলার বা করার মতন এই মুহূর্তে সিচুয়েশন ওদের দুজনেরই বিপরীতে চলে যায়। এরপরে ইউনজে বাড়ি ফিরে আসে। নর্মালি ঘরে ফিরে আসার পর ওর বাবা ওর জন্য জিনিসপত্র গুছিয়ে দেয় আর বলে, তুই তো ইউএসএ যাচ্ছিস, তবে একটা কথাই বলি, লাইফ তোর, ডিসিশনও তোর হওয়া উচিত। যেটা ভালো বুঝবি সেটাই করিস। এটা শোনার পর ইউনজে কান্নায় ভেঙে পড়ে, কারণ ও না চাইলেও জিউনকে ভুলে যাওয়া ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। পরের দিন আমরা জিহেকে দেখতে পাই। জিহে দেখে যে জিউন অনেকটা রোবটের মতো হয়ে গেছে। জিহে বলে যে, তুমি ঠিক আছো তো? জিউন বলে, হ্যাঁ, এবার থেকে আমি আমার কাজে ফোকাসড হতে চাই, আমি লেখালেখি স্টার্ট করব। বলে ও ইউরির বাড়িতে কিছুদিনের জন্য শিফট হতে যায়। এর মাঝে জিয়ংজার সাথে দেখা হয়। জিয়ংজাকে বলে যে ও ব্রেকআপ করে নিয়েছি আমি ওর সাথে, আর ও ইউনিভার্সিটিতেও যাবে, তো যাওয়ার চান্স আছে তো? জিয়ংজা বলে, হ্যাঁ, সেটা আমি বুঝে নেব। তখনও বলে, তুমি ওর কেয়ার করে রেখো, আর আমি কখনই ওর ডিস্টার্ব করব না। আমি আসছি, তোমাদের কাউকেই আর বিরক্ত করব না। বলে ওখান থেকে চলে যায়। এরপর ও ইউরির বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায়। কিন্তু হঠাৎ করে ইউরি বলে, তুমি লেখালেখি স্টার্ট করবে তো করো। কিন্তু দরজার বাইরে মিনহক দাঁড়িয়ে থাকে। মিনহক ওকে দেখেই অবাক হয়ে বলে, জিহুন, তুমি কখন ফিরে এলে, কবে ফিরে এলে? ইউরি এটা শুনে বলেন, না, ও আসলেই দুদিন আগেই এসছে। মিনহুক বলে, আচ্ছা, ও একটা ছেলে, ও মেয়ে তো নয়, তোমার সাথে রুম কি করে শেয়ার করে? তারপরে সিন শিফট করে ইয়ংসিওকের কাছে। ইয়ংসিওকের জন্য প্রচুর খাবার দাবার পাঠায় জিহাই, আর বলে, তুমি ভালো করে পরীক্ষা দাও, আর চেয়ার আপ করার জন্য তোমার জন্য এই খাবারগুলো আমি পাঠিয়েছি, তোমার জন্য অল দ্য বেস্ট। এই বলে ফোন রেখে দেয়। এদিকে উনজে করার আর কিছু নেই, তাই ইউনিভার্সিটিতে নিজের পেপার জমা দিতে আসে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। মন ওর ভেঙে শত টুকরো হয়ে যায়। চিয়ংজা বলে, ব্রেকআপই যখন হয়ে গেছে তোমাদের দুজনের মধ্যে, আমি প্রফেসরের সাথে কথা বলেছি। প্রফেসর তোমাকে আরও একবার সুযোগ দিতে চায়। তুমি চলো, এটা নিয়ে আর ভাবার কিচ্ছু নেই। তুমি ফর্ম জমা দাও আর আমাদের সাথে ইউএসএ চলো। এটা সবকিছু নিয়ে মিনহকের সাথে ইউনজে আলোচনা করে। মিনহক বলে যে সবটা এত সহজ নয়, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন বা কোনো কিছুই নয়। এরপর জিউনের কথা মতন জিউনের সাথেও কন্ট্যাক্ট করবেও ভাবে, কিন্তু তেমনটার হয়ে ওঠে না। এদিকে ইয়ংসকের সাথে আবারও মিনজুর দেখা হয়। মিনজুক বলে, তুমি আমাকে দেখা করতে কেন ডাকলে? মিনজুকে সবটা ইয়ংসক বলে, আমার পেরেন্টস যেটা চেয়েছিল সেটা আমি তোমাকে বলতে চাইছি। আমি তোমাকে বিয়ে করতে চাই না। এই মুহূর্তে আমার পড়াশোনাই মেন ফোকাসড। এটা শোনার পর মিনজু বলে, এই গাছটা তুমি তোমার কাছে রাখো, তোমার বাবা তোমার জন্য লাগিয়েছিল। কুঞ্জে কলেজে নিজের ফর্ম জমা দিয়ে দেয়, আর এই আনন্দে জিয়ংজারও একসাথে পার্টি করতে যায়। তখনও বলে, জানি না, আমি জানতেও চাই না, শুধু এটুকু জানি আমরা আজকে সেলিব্রেট করব, কারণ দুজনে আমরা ইউএসএতে একসাথে যাচ্ছি। এরপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার সঙ্গে সব সময় থাকবো। কিন্তু ইউনজে এই কথাগুলো এক প্রকার শুনছিল কি শুনছিল না জানি না। দুজনেই এরপর মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে, আর রাস্তার মাঝে হঠাৎই জিউন জিউন করে কাঁদতে শুরু করে জিয়ংজা, আর তারপর ট্যাক্সি ধরে বাড়ি চলে যায়। এটা দেখে জিয়ংজার অবাক লাগে যে মেয়েটা ওর জীবন থেকে চলে গিয়েও যায়নি। এদিকে দেখি যে আমরা উনজে এখানে জিউনের বাড়ির কাছে চুপচাপ বসে রয়েছে, ওখান থেকে নড়বার নামই করে না।
তারপর ও নিজে টানতে টানতে জিয়ংজা নিজের রুমে নিয়ে আসে আর ওকে সোফার মধ্যে শুইয়ে দেয়। হঠাৎই গায়ে কম্বল ঢাকাও দিয়ে দেয়। কম্বল মুখে চাপা পড়ে গেলে কম্বল সরিয়ে ওকে কিস করতে যাবে। আর ঠিক সেই মুহূর্তে আবারও ইউনজে জিউন জিউন করে কাঁদতে লাগে। আর এটা দেখে রাগে গজগজ করতে করতে জিয়ংজা ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই ইউনজের ঘুম ফেরে আর ঘুম ভেঙে দেখে যে ও জিয়ংজার রুমে রয়েছে। তাই চুপি চুপি রুম থেকে বেরিয়ে চলে আসে। বাইরে এসেই ও জিউনকে দেখতে পায়। জিউন সেদিন নিজের রুমে ফিরে এসেছিল। জিউনকে কিছু একটা ইউনজে বলতে যাচ্ছিল। জিউন বলে, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তুমি তোমার মতন, আমি আমার মতন। এরপর দরজা বন্ধ করে দেয়। আর ওই দরজা মুখের ওপর বন্ধ করে দেওয়াটা ইউনজে নিতে পারে না। তখনও বলে, আমাদের মাঝে সবকিছুই শেষ, তার মানে আমাদের মাঝে আর কি কিছুই নেই, কিছুই আর হবার নয়। এটা বলে মন খারাপ করে নেমে যায় ইউনজে। দুজনেরই বুক ফেটে যাচ্ছিল, কিন্তু কি বলে ওরা একে অপরের সাথে আবারও একই করে নেবে রিলেশনটা, সেটা ওরা বুঝতে পারে না। তারপর পুরনো কথাগুলো মনে করতে থাকে। সেদিন রাত্রিরে চোখ বন্ধ করে ইউনজেও উইশ চেয়েছিল যে জিউন যেন আর ছেলেতে পরিবর্তন না হয়, প্লিজ এটা যেন না হয়। আর তার পরক্ষণেই কি করে ইউনজে আবার ওটা দেখতে পায় চোখের সামনে, যে ও ছেলে হয়ে গেছে। এদিকে জিউন রোবটের মতন খাওয়া নাওয়া ছেড়ে লেখালেখিতে মন দেয় আর প্রচুর লেখালেখি করতে থাকে। ওর দিদি খাবার দাবার দিলেও সেভাবে খাওয়া দাওয়া করে না। আর ইউনজেও নিজের পড়াশোনা নিয়ে ভাবতে থাকে। জিনিসপত্র গুছিয়ে বলে, আজ রাতে আমার ফ্যামিলির সাথে ডিনার রয়েছে। চিয়ংজা বলে, যাক, তাও শুনে ভালো লাগলো যে ওই মেয়েটা নেই তোমার সঙ্গে। এরপর নিজের গার্লফ্রেন্ডের ছবিটা লুকিয়ে রেখে দেয় ইউনজে, কারণ হয়তো আর ওদের মধ্যে মিল হওয়ার কোনো চান্স নেই। তাই ফ্যামিলির সকলে মিলে একসাথে ডিনার করতে বসে। সকলে প্রচুর ইমোশনাল, কারণ আর দুদিনের মধ্যেই ইউনজে চলে যাবে ইউএসএ। ওর বোন, সবাই, ওর বাবা, ওদের মা ছেড়ে দূরত্ব মেটাবার জন্য ওদের দুজনকে একসাথে ছেড়ে দেয়। ও নিজের মাকে সরি বলে আর বলে, আমি সবকিছু ঠিক করে দেবো, তুমি আমায় নিয়ে চিন্তা করো না। এরপর ইউনজে চাকরি থেকে নিজে ইস্তফা দিয়ে দেয়। আর তারপর ওর বস মিঞ্জু বলে, তোমার জন্য অনেক টাকা পয়সা দিলাম, যা হেল্প লাগবে বলো, আমি আমার মতন চেষ্টা করব। এরপর হঠাৎ করেই ও ফিল করে যে ওর ইউনজের সাথে একবার দেখা করা উচিত। ইউনজয় ওকে ডাকে, তখন বলে, তুমি চলে যাচ্ছ, তুমি কর্নিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, খুব ভালো, যাও। এটা শোনার পর ইউনজে বলে, তোমার আর কিছু বলার নেই? আচ্ছা, তুমি সত্যি মন থেকে খুশি তো? জিউন বলে, হ্যাঁ, আমি অনেক খুশি। তখনও বলে, আমি আর পারবো না, আমি সত্যি বুঝতে পারছি না এটা কেন করছো। তোমার সত্যিই কি মন থেকে চাও জিউন যে আমি চলে যাই? এই ইউনজের বলা কথাটা জিউনের মন থেকে সত্যি চাইছিল যে না, বলি, তুমি যেও না আমাকে ছেড়ে। কিন্তু জিউন এমনটা বলে না, বলে, হ্যাঁ তুমি যাও, এটাই তোমার জন্য বেস্ট হবে, বলে ওখান থেকে চলে যায়। ইউনজের চোখের জলে আর কিছু বলার থাকে না। এরপর জিয়ংজাকে বলে, হ্যাঁ তোমরা ভালোভাবে যাও। আর ও খুব কুল ভাবে বিষয়টাকে ডিল করে। এখানে জিয়ংজা বলে, সবকিছু ঠিকঠাক হবে, তুমিও ভালো থেকো। আর জিয়ংজাকে বলে, হ্যাঁ তোমরা সাবধানে যেও। এরপর জিয়ংজা ইচ্ছা করে বলে যে আজকে রাত্রি 9টার সময় আমাদের ফ্লাইট, এটা বলে চলে যায়। এরপর ইউনজেকে ওর বাবা, মা, বোন সকলে মিলে ওকে বাই বলে আর সকলে চোখের জলে ওকে বিদায় জানায়। ঠিক তখনই রাত্রির 9টার সময় ইউরি ফোন করে। আর ও ট্যাগ লাইনে ওর গল্পের স্টোরিতে রাত 9টা ফ্লাইট নাম্বার লিখতে থাকে। ওর মাথার মধ্যে অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে ইউনজের কথাই চলছিল। তো ইউনজে আর এখানে ইয়ংজা দুজনে মিলে এয়ারপোর্টে ওয়েট করছিল। হয়তো জিয়ংজাও ভাবছিল যে জিউন হয়তো শেষবারের মতো ওর সাথে দেখা করতে আসবে। কিন্তু জিউন দেখা তো করতে আসে, কিন্তু ইউনজে ওকে দেখতে পায় না। এরপর রুমে এসে জিহে দেখে যে ওর কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর জিনিসপত্রগুলো নিয়ে বের করে। হঠাৎ ওর মাথায় আইডিয়া আসে, পরীক্ষার দিন ও ইয়ংসেওকে টেডি বিয়ার সেজে চিয়ার আপ করবে যাতে ওর পরীক্ষা ভালো হয়। আর ঠিক তেমনটাই হয়। পরীক্ষার দিন ও ইয়ংসেওকে এইভাবেই চিয়ার আপ করে। কিন্তু ওর সাজগোজ, অ্যাটিটিউড দেখে ইয়ংসক বুঝে যায় যেটা আর কেউ নয়, জিহে। জিহেকে দেখে বলে, সত্যি তোমাকে আমি পেয়ে গেলাম। ইয়ংসিওক বলে, তুমি এরকমটা কেন করলে? সে বলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই মজার ছলেই তোমাকে চিয়ার আপ করতে এসেছিলাম। আর ওর ওই মজা দেখে দূর থেকে মিঞ্জু বলে, তোমরা দুজন দুজনের জন্য এটাই ঠিক, কি এমন মজা আছে যেটা আমার মধ্যে নেই? যাক, তোমরা ভালো আছো, আর কিছু বলার নেই। এর পরের সিনে আমরা জিহেকে দেখি। জিহে, এখানে জিউন দুজনেই মা বাবার সাথে লাঞ্চ করতে আসে। আজ ওদের মা বাবার 30তম বিবাহবার্ষিকী। আর এই কথাটা বলে জিহে জানতে চায়, আমার বয়স 33, তাহলে আমি কে তোমাদের? আসলে এখানে দেখতে পাই জিহে হচ্ছে জিউনের সৎ দিদি, আসলে ওর বাবার আগের পক্ষের মেয়ে।
তো পুরো ঘটনাটাই রিভিল করে আর বলে আমরা দুই মেয়েকেই ভালোবাসি, আমাদের দুই মেয়েই ভালো। এরপর জিউন নিজের মতন করে থাকার চেষ্টা করে, নিজের পড়াশোনা, নিজের লেখালেখি, জিম করা এসব। আর ইউনজেও নিজের পড়াশোনাতে প্রচুর প্রচুর ফোকাস লাগায়। জিয়ংজা কোথাও বেড়াতে যেতে বললেও যায় না। এদিকে আরেকটা ঘটনা ঘটে। এখানে মানে জিওনের বান্ধবী ইউরি ওর ক্রিস্টাল সোর্স অ্যাকাউন্ট থেকে এখানে জিওনের লেখা লেখা মানে গল্পটাকে রিকমেন্ডেশনে ছেড়ে দেয়, যেটা সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি পপুলার ছিলই। তো পুরো ঘটনাটা ঘটে এভাবে। এদিকে মিনহিওক বাড়ির মধ্যে লুকিয়ে থাকে আর বলে আমি খাবার দাবার এনেছি। আর ইউরি লোকাবার চেষ্টা করে যে ওর আর মিনহিওকের মধ্যে কিছুই নেই। কিন্তু জিওন ব্যাপারটা বুঝতে আর বাকি থাকে না, শুধু বলে তুমি এখানে কেন এসেছো। মিনহিওক এখনো জানে না ওদের আসল রহস্যটা। তার পরের সিনে আমরা মিনজুকে দেখি। মিনহিওকে মিনজুর কাছে জিউনকে এনেছে। জিউন বলেছে আমি লেখার জন্য একটা ফাঁকা জায়গা চাই। তো এখানে জোর করে মিনহিওকে ওকে নিয়ে আসে আর বলে এই ক্যাফের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। এদিকে পরক্ষণে আমরা দেখতে পাই ইউনজেকে। ইউনজে ক্রিস্টাল সুজে রিকমেন্ড করা যে রাইটারের গল্পটা পড়ে সেটা আসলে জিউনের, সেটা ওর বুঝতে বাকি থাকে না। কারণ জিউন আর ইউনজার মধ্যে যা যা ঘটেছিল সেগুলো সব ও গল্পের মধ্যে লিখে দেয়। ওদের লাইফের যা যা মজার ঘটনা, মানে রোম্যান্টিক যা যা রিলেশনশিপের মধ্যে যেটা যেটা হয়েছিল সমস্তটা। আর এই গল্প পড়তে পড়তে প্রচুর এক্সাইটেড হয়ে যায়। ইউনজে জেলিফিশ বলে একটা অ্যাকাউন্ট থেকে ওকে এসএমএস এর রিপ্লাই দিতে থাকে বা ওর লেখার নিচে কমেন্ট করতে থাকে। আর এই ব্যাপারটা কিন্তু জিউন কিছুই বুঝতে পারে না। জিউন একজন রাইটার হিসেবে লেখার উত্তর দেয়। শুধু একটা কথা ইউনজে জিজ্ঞেস করে যে তুমি শেষে এমনটা কি করে করলে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে বিদেশ চলে গেল। জিউন বলে আমি আফটার অল রাইটার। এদিকে আমরা দেখি ইয়ংসক ভালো চাকরি পেয়ে গেছে, যেটার জন্য পরীক্ষা দিয়েছিল। আর এদিকে মিনহিওক আর ইউরির রিলেশনশিপও খুব সুন্দরভাবে কাটছে। ইউরি ওকে মানে মিনহিওক ওকে বিয়ের জন্য প্রপোজ করবে, তাই বলে তুমি কিভাবে মানে এক্সপেক্ট করো। তখনও বলে আমি একটা অ্যামিউজমেন্ট পার্ক এক্সপেক্ট করি যেটাতে আমাকে মানে এখানে প্রপোজ করা হবে। তার পরের সিনে আমরা দেখতে পাই ইউনজে আবারও জিউনের লেখা পড়ে। আর যেখানে ওদের এয়ারপোর্টের শেষ ঘটনা লেখা ছিল যে তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে যেতে দিতে চাইছিলে। তো জিউন রাইটার মানে লেখাতে লেখে যে না আমি যেতে দিতে চাইনি। তার পরের সিনে আমরা আবারও ইউরিকে দেখি। ইউরি এখানে ফোন করে বলে যে এই তোর সাথে আমার কথা আছে। জিউন বলে তুই আমার ক্যাফেতে চলে আয়। আর সেখানে এসে দেখে সুন্দর একটা খেলনা, মানে অ্যামিউজমেন্ট পার্কে যে দোলনা থাকে সেটা, আর চোখের সামনে মিনহিওক ফুল নিয়ে দাঁড়িয়ে। আর ওকে হাতে ফুলের বুকেটা দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমায় বিয়ে করবে। আর এইভাবে অফিসিয়াল প্রপোজাল পেয়ে ইউরি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। আর ওরা দুজনে প্রচুর কাছাকাছি চলে আসে। এটা দেখে জিউনের একটু একটু ইউনজেকে মিস করে। ওইটা ভাবে অ্যাটলিস্ট আমি পাইনি তো কি হয়েছে, আরেকজন তো পেয়েছে। আর ওদেরও ফার্স্ট টাইম কিস করার মোমেন্টের কথা মনে চলে আসে। তো ওদের ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো ওটাই দেখানো হয়। উঞ্জের কথা ভাবতে ভাবতে জিউন ওখান থেকে চলে যায়। আর ও জানলার পাশে বসে ভাবে। ঠিক তখনই বরফ পড়তে শুরু করে। আর ও ফিল করে যে সবকিছু কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। ঠিক তখনই একজন ছেলে চলে আসে। আর এটা কেউ নয়, উঞ্জে। নিজের কর্নিং ইউনিভার্সিটি থেকে নিজে এখানে ইস্তফা দিয়ে এখানে চলে আসে। ও বুঝতে পারে যে জিউন সেদিন ওকে আটকাতে চেয়েছিল কিন্তু আটকাতে পারিনি। তারপর একটা লেটার দেয়। সে লেটারটা ওখানকার প্রফেসর ওকে লিখে দিয়েছিল। প্রথমে উঞ্জেকে দেখে স্বাভাবিকভাবে জিউন অবাক হয়ে যায়, বলে তুমি এখানে কেন এসেছো। তো ওই লেটারে লেখা ছিল যে প্রফেসরকেও বলেছিল যে আমার ইউনিভার্স এখানে নয়, আমার দেশে রয়েছে আমার ভালোবাসার মানুষ। এরপর ওকে বেঞ্চিতে বসে গায়ে কম্বল চাপা দিয়ে বলে চলো আমরা সুন্দরভাবে স্টার দেখছি, এটাই কি অনেক কিছু নয়। তারপর বলে প্রচুর আকাশে তারা, তাই না। এটা দেখার পর জিউনের চোখে জল চলে আসার বলে তুমি এখানে কেন। তখনও সবটা বলে। জিয়ংজাকে ও বিদায় জানাবার সময় ইউনজে বলেছিল আমি আসছি, তুমি ভালো করে পড়াশোনা করো। ইউনজে বলে শেষটা এভাবে না হলেও পারতো, তো অ্যাটলিস্ট আমাকে একটা হাগ দাও। একটা কথা বলি, তুমি যদি আবারও ফিরে আসো তাহলে কিন্তু আমি তোমার আবার পিছু নেব। এটা দেখানোর পর চিঠি দেখিয়ে ওকে একটা কথাই বলে আমি যখন কোরিয়ায় ছিলাম আমার সবসময় কোরিয়াতেই মন পড়েছিল, আমি এখানেই ফিরে আসতে চেয়েছিলাম। আচ্ছা তুমি আমাকে মিস করোনি, সত্যি করে বলো তো। জিউন আর লুকিয়ে রাখে না, বলে হ্যাঁ মিস করেছিলাম, কিন্তু তোমার লাইফটা শেষ হয়ে যাক সেটা আমি চাইনি। উঞ্জে বলে তুমি কি করে ভাবলে যে আমার লাইফ শেষ হয়ে যাবে। তবে ভয় পেও না, সব কিছু এবার ঠিক হয়ে যাবে। তুমি আমার মায়ের কথা ভাবছো তো, আমি কিছুদিন নিজেকে ওখান থেকে লুকিয়ে রাখবো। জিউন তারপর বলে না, কিন্তু
সবকিছু কেমন যেন একটা গন্ডগোল হয়ে গেল। আমি হঠাৎ করে যখন ছেলেতে পরিণত হলাম, তুমি আমাকে কিভাবে মেনে নিলে? তখন ইউনজে বলে, তুমি সেদিনও আমার কাছে আমার ভালোবাসার মানুষ, বন্ধু সবটা ছিলে, আজও তাই আছো। তুমি আমার জন্য অনেক অনেক মূল্যবান। আমার জন্য কিছু ম্যাটার করে না, আমার জন্য ওই মানুষটাই ম্যাটার করে। সে তুমি জি হুনই হও আর জি উন হও, মানে ছেলে বা মেয়ে তুমি যাই হও, আমার কাছে কিচ্ছু যায় আসে না। এটা শোনার পর প্রচুর প্রচুর ইমোশনাল হয়ে যায়। এরপর ওরা দুজনে মিলে ঠিক করে একসাথে বেড়াতে যাবে। আর হঠাৎই পরের দিন সকালে দেখে এখানে জিহুন আবারও মেয়েতে পরিণত হয়েছে। আর তখন বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি সেজেগুজে আসছি। আর এখানে দেখানো হয় যে লাস্ট ৯৮ দিন জিউন আর ছেলেতে পরিবর্তিত হয়নি, ওরা এখন ভালোই আছে। তবে যে সিচুয়েশনই আসুক না কেন, জিউন কিন্তু সবকিছুর জন্য প্রিপেয়ার। ওদের স্কুলে আবারও যাতায়াত শুরু করে জিউন। আর ওদের কলেজে সব থেকে হ্যান্ডসাম ছেলেটা ওকে প্রপোজ করার চেষ্টা করে। সেটা দেখে ইউনজে প্রচুর জেলাসি ফিল করে। সেরকমটা হয়ে থাকে। নিজের গার্লফ্রেন্ডকে প্রোটেক্টিভ ভাব নিয়ে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। ছেলেটা বলে, যাই হোক আমি ওর থেকে কিন্তু বেটার। এরপর ইউরি আর মিনহককেও দেখানো হয়। ওদের মধ্যে রিলেশন সবকিছু ঠিকঠাক চলছিল, শুধু বলে সবকিছু বড্ড তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, ক্যাফেতে তো তোর জায়গায় এখন জিউন কাজ করছে, তাহলে তুই কি করবি? আর তুই নিশ্চয়ই ওর অ্যাপার্টমেন্টে ভাড়া থাকবি না? তো এটা শোনার পর বলে, আরে তোর গার্লফ্রেন্ড কিরকম অদ্ভুত দেখ। এরপর ওরা দুজনে দেখে ওদের দিদি জি হে আর ইয়ংশিওক ডেট করছে, ওদের মতনই লুকিয়ে লুকিয়ে কিস করছে। ওরাও হ্যাপি, মানে প্রত্যেকটা কাপেলের মধ্যে সুন্দর একটা হ্যাপি এন্ডিং দেখানো হয়। ওরাও ভালো আছে, বাকি সকলে ভালো আছে। যে জায়গায় যাওয়ার জন্য ওরা অনেক আগে প্ল্যান করেছিল, ড্রামার একদম শুরুতে দেখানো হয় চেনসিওন বলে একটা জায়গায়। সেখানে ওরা আবারও বেড়াতে যায় আর ছেলে মেয়ে উভয়েরই পোশাক নেয়। ওরা আর কোনো সিচুয়েশনকেই ভয় পায় না, যাই হবে একসাথে মেনে নেবে। তো তোমাদের কেমন লাগলো এই ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানিও।